নাইস। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা কি? আমরা এতক্ষণ তো কিছুক্ষণ পড়লাম, তাই না? কিছুটা পড়েছি যে অবজেক্ট বা ক্লাস এরকম কথাবার্তা এসেছে, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন পড়তে গেছেন, তো অবজেক্ট আবার বলা হচ্ছে ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট বেস মূল বিষয়টা কি? অবজেক্ট। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে মূল বিষয়টাই কি? অবজেক্ট। অবজেক্ট বলতে অ্যাকচুয়ালি পারমিশন বোঝায়। কাউকে কোনো কিছুর পারমিশন দেওয়াকে ওই পার্টিকুলার থিংসের অবজেক্ট আমরা বলে থাকি, বা ইনস্ট্যান্স অফ এ ক্লাস ইজ কল্ড অবজেক্ট, এই কথাটাও বলা হয়। বাট ইনস্ট্যান্স কি, ক্লাস কি, সেগুলো আস্তে আস্তে করে আমরা আসবো আর কি। তো পারমিশন বেসড প্রোগ্রামিং, আমরা মনে করেন যে যাই করছি না কেন সবসময় কোনো না কোনো পারমিশন নিয়ে বা কারো না কারো পারমিশন নিয়েই সেই কাজটা করছি, রাইট? তো আপনি যখন ক্লাসে এসেছেন, ক্লাসে আসার জন্য পারমিশন নিয়েছেন, ভর্তি হয়েছেন, দেন ক্লাস করছেন, তাই না? আপনি যখন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন বলে আপনি ইউনিভার্সিটিতে ক্লাস করতে পারছেন। আচ্ছা, তো কোনো একটা কিছু করার জন্যই কি লাগবে? পারমিশন লাগবে। কেউ কোনো একটা অবজেক্ট ওন করে, তার ওই অবজেক্টটা যদি আপনি ইউজ করতে চান তাহলেও কি পারমিশন লাগবে। সব কিছু একটু চিন্তা করে দেখেন, আমরা যাই করছি না কেন কারো না কারো পারমিশনের ওপরে বেস করেই করছি, এবং এই পারমিশন ধরে আমরা এই কাজগুলো করছি বলেই আমরা রুলসের মধ্যে আছি, তাই কিনা? আমরা যদি পারমিশন ছাড়া কোনো কিছু করি, কি হয়ে যায়? রুলস ব্রেক করে, ভায়োলেশন হয়, এবং আমাদের রুলসের এগেনস্টে যাওয়ার কারণে আমাদের কি করতে হয়? কাস্টডিতে যেতে হয়, তাই না? সো আপনি যখন সামাজিকভাবে আছেন, সামাজিক জীব হিসেবে জীবনযাপন করছেন, অ্যাজ এ হিউম্যান বিং আমরা কিন্তু জানা অজানা অনেক রুলস মেনে চলছি, রাইট? আপনি যদি আফ্রিকার জঙ্গল থেকে কাউকে ধরে এনে বসিয়ে দেন আমাদের সমাজে, সে কিন্তু টিকতে পারবে না বা চলতে পারবে না। আপনি যখন ওখানে আপনাকে পাঠানো হবে, আপনিও কিন্তু তাদের রুলস জানেন না, টিকতে পারবেন না। তাহলে সব কিছুর জন্য কি আছে? ডিফাইন্ড রুলস, এবং এটা আমরা মেনে চলছি বলে সব কিছু স্মুথলি চলছে, রাইট? আপনাকে বলা হচ্ছে হাঁটতে গেলে রাস্তার বাম সাইড দিয়ে হাঁটতে হয়, এটা আমরা শিখেছি একদম ছোটবেলা থেকেই, এবং আমরা যখন যাই তখন কিন্তু চেষ্টা করি যে রাস্তার বাম সাইড দিয়েই যাব। আবার যেটা করা হয়েছে যে গাড়িগুলো যেদিক দিয়ে যাবে সেদিক বাম সাইড দিয়ে তারা যাবে, আসার সময় ডান দিক দিয়ে আসবে। যদি ওয়ান রোড হয়, বোথ ওয়ে না হয়, আমাদের যেরকম একদিক দিয়ে যায় আরেক দিক দিয়ে আসে এরকম না হয়, তো সেক্ষেত্রে আমরা যে লোকাল যে মফস্বল শহরগুলোতে রাস্তাগুলো দেখি, সেখানে তো আর ডিভাইডার নেই, তাই না? গাড়ি একটা বাম দিক দিয়ে যাচ্ছে, আরেকটা ডান দিক দিয়েই আসছে। যদি মনে করেন যে কেউ যদি রুলস ভায়োলেট করে, কি হবে? টক্কর খেয়ে যাবে না? তো ভায়োলেশন হবে এবং ওখানে ব্রেক হবে, রুলসে ব্রেক হবে এবং বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আবার আমি মনে করেন যে যখন আমি ফ্যামিলির সাথে আছি, আমি যখন আমার বাসায় আছি, তখন যদি আমার কোনো কিছু হারিয়ে যায়, আমি অথবা আমার ফ্যামিলি মেম্বার কাউকে বললে, বিশেষ করে আপনার আম্মাকে বললে, সেটা খুব সহজে পাওয়া যায়, কারণ সেই গুছিয়ে রেখেছে এবং খুব সহজে সুন্দর করে সে বের করে দিতে পারে। বাট আপনি যখন হোস্টেলে মেসে থাকছেন, একটা কিছু হারিয়ে গেলে ওটা খুঁজে পাওয়া কি অনেক বেশি কঠিন না? দুষ্কর, পাওয়াই যায় না, কারণ আপনার ওই থাকার জায়গাটা আপনি ঠিকঠাক মতো গুছিয়ে রাখেন নাই, আর ওই লাইফটাও রুলসের মধ্যে নেই। যখন হোস্টেলে আছেন বা মেসে আছেন, তখন কিন্তু আপনি রুলস ফলো করছেন না, সো আপনার লাইফটা কিন্তু প্রপার ওয়েতে আগাচ্ছে না। আপনি ঘুমোচ্ছেন সকালবেলা, তাই না? উঠছেন দুপুরবেলা, ইউনিভার্সিটি ক্লাস মিস করে দুপুরে বিকেলে চলে যাচ্ছেন অন্য এক জায়গায় টিএসসিতে, আড্ডা মেরে রাতে এসে আবার সেই কার্ড খেলছেন, আবার ভোরবেলা ঘুমাচ্ছেন। এভাবেই কিন্তু লাইফটা চলে যাচ্ছে, রাইট? অনেকেই পড়াশোনা করছে, বাট ম্যাক্সিমাম কেসে কি হচ্ছে? এই বিষয়গুলো দেখা যাচ্ছে। বাট বাসায় কিন্তু আপনি চেষ্টা করলেও এভাবে সময় কাটাতে পারবেন না, রাইট? কারণ ওখানে একটা স্ট্রাকচার আছে, রুলস রেগুলেশন আছে। সো প্রোগ্রামিংয়ের সময় আমরা যখন কোনো একটা কিছু ডেভেলপ করব, কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করতে যাচ্ছি, ওই সফটওয়্যারটা
অ্যাকচুয়ালি কোনো একটা অপারেশনের কাজে লাগবে, এবং ওই অপারেটিভ সফটওয়্যারটা যখন আমরা ডেভেলপ করতে যাচ্ছি, ডেভেলপমেন্ট পিরিয়ডে বা ডেভেলপমেন্ট করার আগে যদি প্রি প্ল্যান না থাকে, তাহলে ওটাকে সাকসেসফুলি কমপ্লিট করাটা কিন্তু রিয়েলি ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমি যদি প্ল্যান না করে আগাই, যে কোনো সময় এটা ব্রেকডাউন হতে পারে। বাট এটা যদি প্ল্যান করে আগানো সম্ভব হয়, তাহলে এটা সাকসেসফুলি শেষ করাও কঠিন হবে না। বোঝা যাচ্ছে? তো আমি কতজন নিয়ে আগাবো, কে কোন অংশে কাজ করবে, সেটা যদি আগে থেকে ডিফাইন করা থাকে এবং এটা যদি রুলস আকারে আমরা সেট করে দেই, তাহলে সেই কাজটা সাকসেসফুলি কমপ্লিট করা সম্ভব হবে। আর আমি যদি সেটা না করে কি হবে শেষে সেটা আমি জানি না, বাট আমি শুরু করে দিয়েছি, আমার গোল সেট করা নেই, আমার কাজ কবে শেষ হবে বা আদৌ শেষ হবে কিনা তার কিন্তু বড় একটা কোয়েশ্চেন মার্কস আছে। তো প্রোগ্রামিং করার সময় আমরা কিন্তু ইচ্ছে মতো নিজেদের স্টাইলে চলতে পারি। আমরা হয়তো দেখলাম কয়েকটা দিন যখন সিনট্যাক্স নিয়ে আলোচনা করছিলাম, তখন কিন্তু ওই ছোট ছোট সিনট্যাক্স দিয়ে ছোট ছোট প্রোটোটাইপ ডেভেলপ করতে পেরেছি, তাই না? যে ছোট ছোট ফাংশন আমরা লিখতে পেরেছি, বাট সেখানে কিন্তু কোনো রুলস রেগুলেশন আমি মেনে করি নাই। আমি তার নামটাও ইচ্ছে মতো আমি দিয়েছি, কেন ফাইলের নাম আমি ইচ্ছে মতো দিয়েছি, আমি যখন যেভাবে পেরেছি সেভাবে কোড লিখেছি, এবং আপনারাও আপনাদের মতো করে কোড লিখলে রেজাল্ট আউটপুটটা আসলেই আমরা সন্তুষ্ট। সেখানে কিন্তু রুলস রেগুলেশন ছিল না। বাট যদি ছোট ছোট জিনিস আমরা ডেভেলপ করেছি, এটা যদি বড় কিছু হয়, বড় একটা কিছু যদি ডেভেলপ করতে হয়, যে লাইক আমরা 5, 10 বা 15, 20 লাইনের কোড লিখে কিছু একটা ডেভেলপ করেছি, সেটা রিডেভেলপমেন্ট করাটা কিন্তু কঠিন কাজ না। বাট যেখানে 5 থেকে 10 লাখ লাইনের কোড লিখতে হবে এবং সেটাকে যদি আবার রিডেভেলপ করতে হয়, তাহলে কয়েক বছর লেগে যেতে পারে, রাইট? এবং ওখানে যদি কোনো একটা ফ্লস দেখা যায়, তাহলে পুরোটার উপরে সেটার ইফেক্ট পড়তে পারে এবং বড় একটা প্রজেক্ট, বড় একটা ইনভেস্টমেন্ট কি নষ্ট হয়ে যেতে পারে। এবং সেখানে যদি স্ট্রাকচার না থাকে, রুলস না থাকে, সেক্ষেত্রে ওই কাজটাকে কিন্তু এগিয়ে নেওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা যদি ভালো মতো লাইফ লিড করতে চাই, সেক্ষেত্রে কি করি? রুলস মেনে চলার চেষ্টা করি। যে যত বড় বলবো কি স্টার, সে তত বেশি রুলস ফলো করে চলে, রাইট? সে যখন উপরে উঠে গেছে, সে কিন্তু রুলসের বাইরে চলে গেলে সে কিন্তু আবার আগের অবস্থায় ফেরত চলে যেতে পারে, বা তার রুলস ব্রেক করার কোনো অপশনই নাই। বিষয়টা বোঝা যাচ্ছে? কারণ সব কিছু তার রুলস রেগুলেশনের মধ্যে, টাইম স্কেজুলের মধ্যে তাকে চলতে হচ্ছে এবং সব কিছু রুলস মেনেই করতে হচ্ছে। তো এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা একটা মডিউলার বেসড প্রোগ্রামিং, এবং এটা অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা মূলত একটা বলতে পারেন যে প্রোগ্রামিং করার একটা অভিধান বা সংবিধান, রাইট? যে যা করবেন এর মধ্যে থেকে আমাকে করতে হবে, এর বাইরে গেলে রুলস ভায়োলেট হবে এবং রুলস ভায়োলেট হলে আপনাকে শাস্তি পেতে হবে। আমরা বলি না যে আমাদের একটা সংবিধান আছে যার উপর বেস করে দেশ চলছে, প্রোগ্রামিংয়েরও একটা সংবিধান আছে যার উপর বেস করে পুরো প্রোগ্রামিং জগৎ চলছে, সেটা কি? অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট বা প্রোগ্রামিং। সো তার প্রত্যেকটা রুলস রেগুলেশন আমরা যদি মেনে চলি এবং মেনে চলে কাজ করি, সেক্ষেত্রে সফটওয়্যারটা একটু সাকসেসফুলি শেষ করা সম্ভব হবে এবং প্রত্যেকেই ওখানে কাজ করে উপকৃত হবে, রাইট? তার মানে সংবিধানটা কি কিছু রুলস লিখে রেখেছে যে এই অংশটা এভাবে এক্সিকিউট হবে, বা এই সংবিধানের এই জায়গাটাতে এই কথাটা বলা আছে, সো এটা মেনে আমাকে আইন তৈরি করতে হবে। বিষয়টা তাই না? আইন কিন্তু ভিন্ন জিনিস, সংবিধান কিন্তু ভিন্ন জিনিস। আইন তৈরি হয় সংবিধানের ওপরে বেস করেই। তো সংবিধান চেঞ্জ হতে পারে, যারা আইন প্রণেতা তারাই কিন্তু সংবিধানের চেঞ্জ নিয়ে আসে, এবং মেজরিটি যদি সেখানে এগ্রি করে দেন সংবিধানটা চেঞ্জ হয়, আদারওয়াইজ কিন্তু সংবিধান চেঞ্জ হয় না। বাট অবজেক্ট ওরিয়েন্টেডের জন্য যে রুলসগুলো বসে গেছে, সেটা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ আর নেই। সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য মূল যে মডেলটা সেটা বা সংবিধানটা সেটা একই। যদি বলি জাভা আর .NET আর PHP, যেখানেই আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করেন না কেন, মূল কনসেপ্ট সেম। মূল বিষয়টা হচ্ছে ক্লাস অ্যান্ড অবজেক্ট। মূল বিষয়টা কি? ক্লাস আর অবজেক্ট। যেমন একটা 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 যদি মনে করেন যে 700 কোটি মানুষের এই পৃথিবীটা,
সো 700 কোটি মানুষের মধ্যে আমি একজন, রাইট? এবং আমি একজন ইউনিক পারসন। আমি যদি নিজেকে সিঙ্গেল একটা ক্লাস হিসেবে চিন্তা করি, রাইট, আমার অর্গানস বা আমার বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেটাকে যদি আমি আমার অবজেক্ট হিসেবে চিন্তা করি এবং সেগুলো যদি ইউজ করার জন্য কাউকে পারমিশন দেই এবং সেই অনুযায়ী যদি কেউ আমাকে ইউজ করতে চায়, তাহলে আমি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে ইউজ হচ্ছি কারো দ্বারা, রাইট? আমি যদি কোনো একটা সোসাইটি অথবা একটা ফ্যামিলি বানানোর কথা চিন্তা করি, আমি কয়েকজন হিউম্যান বিংকে এক জায়গায় করে রিলেশনের মাধ্যমে কি করব, একটা সোসাইটি বা একটা ফ্যামিলি, সোসাইটির আমি একটা ফ্যামিলি দাঁড় করাবো, কয়েকটা ফ্যামিলির মাধ্যমে আমি একটা সোসাইটি বানাবো, তাই না? তারপরে আমি ওয়ার্ড তৈরি করব, আমি উপজেলা তৈরি করব, আমি জেলা তৈরি করব, আমি বিভাগ তৈরি করব, দেন আমি দেশ গড়ে ফেলবো, তাই না? তাহলে চিন্তাটা আসে কোন দিক থেকে? একেবারে ছোট্ট ছোট অংশ থেকে। সো ক্লাস কি হতে পারে? ছোট্ট একটা অংশ, কোনো একটা প্রজেক্টের, বড় একটা প্রজেক্টের ছোট্ট একটা এরিয়া, রাইট? আমি বলছি না যে ছোট্ট একটা টাস্ক একটা ক্লাস, আমি বলছি ছোট্ট একটা পার্ট বা অংশ একটা ক্লাস। আমি বলছি আমার এই অফিস রুমে 5টা স্পেসিফিক জোন আছে। আমি যদি বলি 5টা জোন আছে এই অফিস রুমে। 1 নম্বর জোন হচ্ছে কি ক্লাসরুম, 2 নম্বর জোন হচ্ছে ডেভেলপার্স এরিয়া, 3 নম্বর জোন হচ্ছে লাইক সিও রুম, 4 নম্বর জোন হচ্ছে আমাদের কিচেন, আর 5 নম্বর জোন হচ্ছে ওয়াশরুম, রাইট? প্রত্যেকের আলাদা আলাদা অ্যাক্টিভিটি আছে, রাইট? এবং প্রত্যেকের আলাদা আলাদা কাজ, মানে প্রত্যেক এরিয়াতে আলাদা আলাদা কাজ হচ্ছে, রাইট? সো এই 5টা ক্লাস মিলেই কিন্তু আমার এই ছোট্ট একটা অফিস, বোঝা যাচ্ছে? সো আমি যদি এটাকে ভাগ করে ফেলি, প্রত্যেকটা এরিয়াতে ছোট ছোট ভাগে ছোট ছোট অংশের কাজ এক্সিকিউট বা কমপ্লিট আমাকে করতে হবে। সো আমি যদি এটাকে একটা প্রজেক্ট হিসেবে ধরি, আমাকে তৈরি করতে হবে 5টা ক্লাস, রাইট? আমি যদি ক্লাস মডিউলে যাই, আমাকে এখানে তৈরি করতে হবে কি 5টা ক্লাস, যার কম্বিনেশনে একটা প্রজেক্ট বা একটা অফিস রূপ নেবে, বোঝা যাচ্ছে? সো যখনই আপনি একটা প্রজেক্ট করতে যাবেন, ওই প্রজেক্ট করতে গিয়ে প্রজেক্টগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলতে হবে। ক্ষুদ্র অংশ বলবো না, ছোট ছোট এরিয়া, ছোট ছোট মডিউল বা মডিউলে আমাকে ভাগ করে ফেলতে হবে। এবং প্রত্যেকটা মডিউল রিপ্রেজেন্ট করবে কি একটা করে প্রোগ্রামিং ক্লাস। ক্লাসের সিনট্যাক্স কি সেটা আমরা যাব, ক্লাসের ভেতরে কি থাকে সেটা আমরা শিখবো, অবজেক্ট কি সেটাও আমরা জানবো। বাট ওভারঅল একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি, যখন একটা সফটওয়্যার ডেভেলপ হয়, সফটওয়্যারগুলোকে সুন্দর করে বিন্যস্ত করা হয়। বিন্যস্ত হচ্ছে তার টপিক ওয়াইজ বিন্যস্ত করা হয়, এবং বিন্যাসকে আমরা নর্মালি বলে থাকি ফ্লো ডায়াগ্রাম বা ফ্লো চার্ট বা ফিচার লিস্ট। অনেকভাবে এটা করা যায়। যদি ফিচারগুলো ডকুমেন্টেড আকারে লিখে রাখা হয়, লাইক 1, 1.1, 1.2, 1.3, আবার কি 1.1.1, 1.1.2, 1.1.3, এভাবে কি ভাগ হয়ে যাচ্ছে, রাইট? তখন এই যে ছোট ছোট অংশে ভাগ করে আমি যখন সব কথাগুলো লিখে রাখছি, তখন এটাকে বলা হয় ফিচার লিস্ট, ওকে? এটাকে যখন ডায়াগ্রামিক ভিউ দেওয়া হয়, তখন এটাকে বলা হয় ফ্লো চার্ট। এই কাজগুলো করে থাকে প্রজেক্ট ম্যানেজার বা অ্যানালিস্ট প্রোগ্রামার। সে অ্যানালাইসিস করে বের করে আমাকে এই কাজগুলো করতে হবে। যখন কোনো কাজ তার কাছে আসে, সে ডেভেলপমেন্ট করার আগেই বহুত পেপার ওয়ার্কস চলে। পেপার ওয়ার্কসগুলোকেই আমরা নর্মালি কি বলে থাকি, প্রজেক্ট ডকুমেন্টেশন। আর ডকুমেন্টেশনের ফার্স্ট পার্ট হচ্ছে অ্যানালাইসিস, অ্যানালাইসিসের আউটপুট হচ্ছে ফিচার লিস্ট বা ফ্লো চার্ট, ওকে? ওই ফ্লো চার্ট ফিচার লিস্টের উপর বেস করে 2 নম্বর স্টেজে এসে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ইউএমএল, ইউনিফাইড মডেল ল্যাঙ্গুয়েজ। ইউএমএল ডিজাইন করা হয় এবং ইউএমএল ডিজাইনে কয়েক ধরনের ডায়াগ্রামিক ভিউ দেওয়া হয়, আর ওখানেই মূলত অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা ইমপ্লিমেন্ট হয়। ইউএমএল বা ইউনিফাইড মডেল ল্যাঙ্গুয়েজটা পুরোটাই একটা কোর্স, যেটা এমএসসিএসসিতে পড়ানো হয়। 3 মাসে কোর্স, 39 ঘন্টা লেকচার হয় ওই ইউএমএল এর উপরে, ঠিক আছে? 13টা ক্লাস ওখানে নেওয়া হয় এবং 13টা ক্লাসে 39 ঘন্টার লেকচার দেওয়া হয় ইউএমএল কি এই বিষয়গুলো বোঝানোর জন্য। বিষয়টা বোঝা যাচ্ছে, তার মানে হিউজ একটা বিষয় ইউএমএলটা। আর আমার মনে হয় ওটা বোঝানোর জন্য ওটা ইনাফ টাইম না। ওটা ইনফ্যাক্ট লাইক আরও কিছু বিষয় যদি ফ্র্যাগমেন্ট বা সেগমেন্ট করা সম্ভব হয়, সেক্ষেত্রে আরও ভালোভাবে জানা সম্ভব হবে ইউএমএল এর বিষয়টাকে। বাট ইউএমএল এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, ঠিক আছে? ওখানে ফিচার লিস্টের ওখানে স্টেট ডায়াগ্রাম আছে, সিকোয়েন্স ডায়াগ্রাম আছে, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আছে, এছাড়া আছে ইউজ কেস ডায়াগ্রাম। সো ইউজ কেস ডায়াগ্রাম এবং অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা অত্যন্ত ইম্পর্টেন্ট।
অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মধ্যে বলা থাকে যে এই প্রজেক্টটাতে কতগুলো ক্লাস হবে, ক্লাসগুলোর নাম কি, ক্লাসের ভেতরে মেথড কি আসবে, মেথডের নাম কি, মেথড কি ইনপুট নেবে আর কি আউটপুট দেবে, এভরিথিং ওই অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মধ্যে বলে দেওয়া হচ্ছে। তার মানে ওই অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা যে ডেভেলপ করছে সে অ্যাকচুয়ালি ডকুমেন্টেড ওয়েতে প্রজেক্ট ডেভেলপ করে ফেলছে। সে শুধু বাকি থাকবে কি তার ইমপ্লিমেন্টেশন, কোড লেভেল ইমপ্লিমেন্টেশনটা। ওকে, ওই যে ভাগগুলো করে ফেলছে, মডিউল ওয়াইজ ভাগগুলো করে ফেলছে, এর কারণ হচ্ছে কি সে রুলসের মধ্যে রেখে প্রজেক্টটাকে ডেভেলপ করার চিন্তা করছে। আর ওই রুলসটার নামই কি অবজেক্ট ওরিয়েন্টেড মডেল বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা হচ্ছে কি প্রোগ্রামিংয়ের একটা সহজ ভাষায় বলতে পারেন একটা ওই সংবিধানের ইংরেজি কি কনস্টিটিউশন। ওকে, প্রোগ্রামিংয়ের একটা কনস্টিটিউশন যেটা আপনি পুরো প্রজেক্টটা ডেভেলপ করবেন এবং তাদের বেঁধে দেওয়া রুলস অনুযায়ী। ডেফিনেটলি আপনি যখন ওই মডেল ফলো করে আপনি কাজ করতে যাবেন তাদের কিছু রুলস রেগুলেশন আছে এবং রুলস রেগুলেশন মেনেই আপনাকে ওই সফটওয়্যারটা ডেভেলপ করতে হবে। একটা স্ট্রাকচারের মধ্যে থেকে, একটা রুলসের মধ্যে থেকে আপনাকে কাজ করতে হবে। তার মানে আপনি যখন ফ্যামিলির সাথে আছেন তখন অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে আছেন, আর আপনি যখন মেসে আছেন তখন আপনি র কোডিংয়ে আছেন। প্রসিডিউরালে ইউএমএল অ্যাকচুয়ালি এটা নির্ভর করে পুরোপুরি কোম্পানির ওপরে। কোম্পানি ওপরে নির্ভর করার আগে এটা নির্ভর করে ওই প্রজেক্ট ওনারের ওপরে। আর কোম্পানির উপরে ফার্স্ট কেন বলছি, কোম্পানি যদি লেভেল কোম্পানি হয় সিএমএমআই লেভেল, তাহলে ডকুমেন্টেশন ছাড়া তারা প্রজেক্টই করে না। এখন কোনো ক্লায়েন্ট যদি কোনো প্রজেক্ট চায় এবং সে যদি বলে যে না আমি ডকুমেন্টেশনের জন্য সময় দিতে পারবো না, তাহলে হয়তো তারা ওই প্রজেক্টই নেবে না। ওকে, সো যেটা নর্মালি দেখা যায় যে বড় কোম্পানি যেটা সিএমআই লেভেল কোম্পানি, আমাদের কাছে, আমাদের মতো ছোট কোম্পানির কাছে আসলে আমরা স্ট্রেট কাজ শুরু করে দিব এবং ওই কাজটা করতে হয়তো আমাদের 2 মাসের বেশি সময় লাগবে না। বাট যারা লেভেল কোম্পানি, ওই কোম্পানির জন্য তারা 6 মাস অ্যালোকেট করবে, কারণ 4 মাস লাগবে ডকুমেন্টেশন করতে। ফিটা ডেফিনেটলি 3 গুণ হবে। বিষয়টা বোঝা যাচ্ছে? কারণ তারা কোনো মানে একটা লাইনের কোডও লিখবো না উইদাউট ডকুমেন্টেশন। বোঝা যাচ্ছে? সো ওই যে ডকুমেন্টেশনের বিষয়টা চলে আসছে, ডকুমেন্টেশনটা করা হয় মডেলের ওপর বেস করে। বা আমি কিন্তু কোনোভাবেই আপনাকে যদি বলা হয় যে আপনি একটা পেপারস তৈরি করে দেন যেটা প্রেসে রিলিজ হবে, ডেফিনেটলি তার একটা স্ট্রাকচার আছে, আপনি জানেন না, আপনি তৈরি করতে পারবেন? প্রবলেম হবে। আপনাকে বলা হলো আপনি একটা দলিল লিখে দেন, যারা দলিল লেখক তাদের ছাড়া কি আপনি দলিল লিখতে পারবেন? তার এক্সপেরিয়েন্স, তারা জানে যে কিভাবে দলিল লিখতে হয়। আমি বুঝতে পারছি? সো ঠিক সেরকমই যে আপনাকে যখন ওই ইউএমএল ডিজাইন করতে বলা হবে, সেখানে একটা রুলস আছে এবং ওই রুলসটা অবজেক্ট ওরিয়েন্টেড মেথড ফলো করেই করা হচ্ছে। ওই যে কনস্টিটিউশনটা নিয়ে কথা বলছি, যে প্রোগ্রামিং বা প্রোগ্রামিং করার একটা স্পেসিফিক কনস্টিটিউশন যেটা অ্যাকচুয়ালি সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই ফলো করছে, সেটাকে আমরা সহজ ভাষায় বলছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওকে, তার কিছু স্পেসিফিক রুলস আছে এবং ওই রুলস মেনে আমরা সেখানে কাজ করছি। এবং রুলসের মধ্যে বা ওই প্রোগ্রামিংয়ের মধ্যে মূল পার্টটা হচ্ছে কি ক্লাস আর তার অবজেক্ট। এই কারণে আমরা শর্ট ফরম্যাটে ওটাকে নাম দিয়েছি কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আচ্ছা, অবজেক্ট কি, ক্লাস কি, সেগুলো বলার আগে এতটুকু তো আমাদের ধারণা হচ্ছে যে প্রজেক্ট যখন করা হয় তার আগে সেটাকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলা হয়, তাই না? আমি যদি বলি অফিসকে এক্সাম্পল দিলাম, আপনি যদি আপনার বাসাকে এক্সাম্পল হিসেবে নেন এবং সেটাকে যদি ভাগ করার চিন্তা করেন যে কত অংশে কিন্তু আপনি তাকে ভাগ করে ফেলতে পারেন, তাই না? বেডরুম, রাইট, ড্রয়িং রুম, কিচেন, ডাইনিং, এগুলো কিন্তু বারান্দা, এ ধরনের অংশে কিন্তু আপনি খুব সহজে তাকে ভাগ করে ফেলতে পারেন। প্রত্যেকটা অংশেই কিন্তু টাস্ক বা জব আছে যেটা আপনাকে কমপ্লিট না করলে কমপ্লিট একটা হাউস কিন্তু সেটা হবে না। আবার একটা আরেকটার সাথে কিন্তু রিলেটেড। আবার যদি আমি বলি যে কোনো কোনো অংশ হয়তো কোনো কোনো অংশের সঙ্গে রিলেশন নাও রাখতে পারে, সবগুলো অংশ তৈরি করা হলো, এক জায়গায় যুক্ত করা হলো, তারপর সেটা বাড়ি হয়ে গেল। লাইক আমরা যদি বলি যে আমাদের দেশে যদি একটা ডুপ্লেক্স ভিলা তৈরি করতেই হয়, তাই না? ডুপ্লেক্স একটা বাড়ি আমরা তৈরি করব, তার জন্য মিনিমাম আমাদের হয়তো 6 মাস 1 বছর সময়
লেগে যাবে, রাইট? আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার বা যেভাবে আমরা ঘর বাড়ি তৈরি করে থাকি। বাট আপনি একটু সুইডেনে যান, বুলগেরিয়াতে যান অথবা নরওয়েতে যান, তারা 3 থেকে 4 দিন 3 দিন থেকে 4 দিনের মধ্যে আপনাকে সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি আপনি শুধু অর্ডার দেবেন, তারা এসে আপনাকে আটকে দিয়ে চলে যাবে। ঠিক আছে, সব তৈরি হবে তার কারখানাতে, তারা গাড়ি করে নিয়ে আসবে, সুন্দর করে সেট করবে, ফিনিশিং দিয়ে আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলে যাবে। বলে 3 থেকে 4 দিনে কি হচ্ছে, ওখানে আপনার বাড়িটা হয়ে যাচ্ছে। এবং সব কিছু তৈরি হচ্ছে কোথায়? একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে, একটা কারখানার মধ্যে সব তৈরি হচ্ছে, ওখানেই ডেভেলপ হচ্ছে, আপনি এখানে এসে সব কিছু টাইট দিয়ে চলে যাচ্ছেন। বিষয়টা বোঝা যাচ্ছে? সো এই যে তারা কি আছে, রুলস রেগুলেশনের মধ্যে থাকছে এবং একটা স্পেসিফিক ফার্ম বা এটাকে কি বলা হয়, কারখানার মধ্যে আলাদা আলাদা জোনে আলাদা আলাদা অংশ তৈরি করছে এবং তারা সেগুলোকে এনে ঠিক জায়গা মতো বসিয়ে সেট করতে পারছে বলে সাকসেসফুলি একটা বাড়ি খুব দ্রুত সময়ের মধ্যে তারা কিন্তু করে দিয়ে যাচ্ছে, তাই না? এখানে কিন্তু কয়েকটা বিষয় দেখার আছে যে ওখানে তারা তৈরি করছে ঠিক আছে, বাট এখানে এসে তারা যে মেজারমেন্ট নিচ্ছে সে অনুযায়ী তারা যদি ভুল কিছু করে ফেলে তাহলে কিন্তু আবার তাদের রিডেভেলপমেন্টে যেতে হবে, খরচটা বেড়ে যাবে, তাই না? আচ্ছা, আর যে জিনিসগুলো, যে মেটেরিয়ালসগুলো তারা ইউজ করছে সেটা যদি একটু এদিক সেদিক হয় তাহলে আবার নতুন করে সেই মেটেরিয়ালসগুলো আবারও ইউজ করতে হতে পারে। সো তারা অত্যন্ত এক্সপার্ট এবং এই কারণেই তারা কিন্তু কি করে, দেখা যাচ্ছে যে খুব কম সময়ে এটা ডেভেলপ করতে পারছে বলে কম পয়সায় তারা সেটাকে সেলও করতে পারছে, তাই না? আর আমাদের দেশে ওই ডেভেলপমেন্টটা অনেক দিন যাবত চলছে, অনেক ম্যান পাওয়ার খরচ হচ্ছে, অনেক মেটেরিয়ালস খরচ হচ্ছে, অনেক মেটেরিয়ালস ওয়েস্ট হচ্ছে। সো ডেভেলপমেন্ট কস্টটাও কি অনেক বেড়ে যাচ্ছে। সো ওখানে ডেফিনেটলি একটা কাঠামো বা রুলস আছে, রাইট? আমাদের এখানে কোনো রুলস নেই বা আমাদের এখানে সেরকম কোনো কারখানাও নেই। সো যদি আমরা বলি যে আমরা যদি এ ধরনের একটা কারখানা তৈরি করতে পারি, রাইট, যেখানে বিল্ডিং তৈরি করা হবে, বড় বড় বিল্ডিং তৈরি করা হবে সেখানে, সো সেই বিল্ডিংগুলো তৈরি করতে গেলে তাদের প্রথমে কি লাগবে, সে ধরনের ইনফ্রাস্ট্রাকচার লাগবে, সে ধরনের ওই ইকুইপমেন্ট তারা লাগবে, সেই ইকুইপমেন্টগুলো সেট করতে হবে নির্দিষ্ট প্ল্যান অনুযায়ী। সো ওখানে যদি রুলস রেগুলেশন না মানা হয়, আমি যা তৈরি করব সেটাও কিন্তু ঠিকঠাক মতো বের হয়ে আসবে না। তার মানে আমি যখন একটা সফটওয়্যার ডেভেলপ করতে যাচ্ছি, ওই সফটওয়্যারটা যদি প্রপার ওয়েতে ডেভেলপমেন্টে না যায়, যে কোনো সময় যে কোনো অংশ থেকে ফ্লজ আসতে পারে এবং সেটা পুরো প্রজেক্টে হ্যাম্পার হতে পারে, রাইট? আবার হতে পারে যে একটা নির্দিষ্ট পার্টে প্রবলেম হয়েছে, সেটাকে কি করতে হচ্ছে, আমি যদি মনে করেন যে সহজ বিষয় হিসেবে বলি যে আমি যদি কোনো কিছু কাদামাটি দিয়ে তৈরি করেছে যে একবারে তৈরি করব, আমি একবারে সব কিছু তৈরি করে নিব, সেখানে অন্যের হাত দেওয়ার কোনো সুযোগ নেই, আমি একাই ডেভেলপ করছি অথবা কয়েকজন মিলে একটা জিনিস আমি ডেভেলপ করছি, মাটি দিয়ে তৈরি করছি। কোনো একটা সময় গিয়ে দেখা গেল যে কোনো একটা অংশে বড় একটা গলদ আছে, যে কারণে আমি পরবর্তী স্টেপে আগাতেই পারছি না, বা ওই যা তৈরি করতে চেয়েছিলাম সেটা সাকসেসফুলি কমপ্লিট করাই সম্ভব হচ্ছে না, আবার ভেঙে ফেলতে হচ্ছে না, ভেঙে আবার নতুন করে বানাতে হচ্ছে। বাট যদি এটাকে কোনো একটা প্রপার টেকনোলজির মাধ্যমে, লাইক আমি কোনো একটা স্তম্ভ তৈরি করছি, কয়েকটা অংশে, মানে 4টা কর্নার আছে, 4টা কর্নারের কাজ আমি 4 জনকে দিয়েছি, তারা সাকসেসফুলি 4টা কর্নার রেডি করেছে এবং এক জায়গায় জয়েন করে দিয়েছে এবং সেটা সেট হয়ে গেছে, রাইট? 4 জন করাতে এটা ফাস্টারও হয়েছে এবং ওই কাজটা কি হচ্ছে, যদি একটা অংশে গলদ থাকে সেটা কিন্তু আর পুরোটা ভেঙে ফেলে আবার তৈরি করতে হচ্ছে না, ওই একটা অংশের কাজ নতুন করে করতে হচ্ছে এবং সেটাকে রিডেভেলপমেন্টের মাধ্যমে করে এনে সেট করতে হচ্ছে, তাই কিনা? সো যদি কোনো সমস্যা হয় সেটা একটা ছোট অংশের সমস্যা হবে, বড় অংশে কখনোই সমস্যা হবে না যদি এটাকে আমরা স্প্লিট করে ডেভেলপ করতে থাকি। তার মানে আপনি যখনই কোনো কিছু নিয়ে কাজ করতে যাবেন বা কোনো সফটওয়্যার ডেভেলপ করতে যাবেন, অবশ্যই সেটাকে কি করবেন, সবচেয়ে ক্ষুদ্র অংশে ভাগ করে ফেলতে হবে। তার মানে সবচেয়ে ছোট অংশকে এক্সিকিউট করবে কি একটা করে ফাংশন, আর কয়েকটা ফাংশন মিলে এক একটা করে পার্ট বা
মডিউল এক্সিকিউট হবে। যদি ওই একটা মডিউল কোনো প্রবলেম ক্রিয়েট করে আমার অন্যান্য মডিউলগুলো কিন্তু হ্যাম্পার্ড হবে না, তাই না? সো ওই মডিউলটাকে যদি আপনারা রিডেভেলপ করে নেন বা যে ফ্লসটা আছে সেটা যদি ঠিকঠাক করে নেন তাহলে আমরা কিন্তু আবার সাকসেসফুলি ওই মূল প্রজেক্টের সঙ্গে যুক্ত করে মূল প্রজেক্টটাকে আমরা কমপ্লিট করতে পারবো। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমাদের এটাই শিক্ষা দেয় যে আমরা যে কাজগুলো করব সেটা অবশ্যই পারমিশন এর মাধ্যমে এবং নির্দিষ্ট অবজেক্ট, নির্দিষ্ট পারমিশন বা নির্দিষ্ট ক্লাসের কম্বিনেশনে করার চেষ্টা করব। সো আমরা যেটা এখন দেখার চেষ্টা করব যে কিভাবে ক্লাস লিখতে হয়, কিভাবে অবজেক্ট লিখতে হয়, সে বিষয়গুলো দেখবো আর কি। তো তার আগে যে অংশটা বা যেটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি জরুরি আর কি, আমরা যখন কোনো একটা প্রজেক্ট তৈরি করব, মনে করেন আমি একটা ছোট্ট প্রজেক্ট তৈরি করছি, ব্লগ সম্পর্কে আমাদের প্রত্যেকেরই ধারণা আছে না? আমাদের প্রত্যেকেরই কিন্তু ছোটখাটো ধারণা আছে যে ব্লগ কি। ব্লগে গিয়ে অনেক ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে পড়া যায়, ইনিয়ে বিনিয়ে অনেক কিছু লিখে, রাইট? সত্য মিথ্যা মিলিয়ে অনেক কিছু লিখে, সেখানে আবার কমেন্ট চলে, রিকমেন্ট চলে, এগুলো পরে মজা পাওয়া যায়, তাই না? সো এই যে বিষয়গুলো সেটা হচ্ছে আমি বলছি আমার ফ্রন্ট এন্ড। আর ওই ব্লগগুলো যখন কেউ লিখছে তখন সে কি করছে? রেজিস্ট্রেশন করছে, লগ ইন করছে, তাই না? সে লগ ইন এবং তার প্যানেল পাচ্ছে, লগ ইন দেন ইউজার প্যানেল, লগ ইন মডিউল, দেন পাচ্ছে কি ইউজার প্যানেল। আর এই ইউজার গুলোকে ম্যানেজ করার জন্য অ্যাকচুয়ালি আছে আমার অ্যাডমিন। অ্যাডমিন নিজেও একজন ব্লগার হতে পারে, অ্যাডমিন একজন না একাধিকও হতে পারে। সো আমার প্রজেক্টের মূলত তিনটা পার্ট। একটা পার্টে সাইটের ওনার বা অ্যাডমিনরা থাকছে, আরেকটা পার্টে সাইটের ব্লগার তারা অ্যাক্টিভিটি চালাচ্ছে, আর ফ্রন্ট এন্ড পার্টটাতে আমরা সবাই সেই ব্লগগুলোকে দেখতে পাচ্ছি। সো এই যে তিনটা পার্টে আমি ভাগ করে ফেললাম, তিনটা পার্টের তিনটা আলাদা আলাদা জব বা তিনজনের মধ্যে কি আলাদা আলাদা টাস্ক অ্যাসাইন হবে। যে লাইক আমি এখানে অ্যাডমিন অংশ থেকে ইউজার অ্যাড করতে পারবো, ইউজার ম্যানেজ করতে পারবো, আমি ক্যাটাগরি অ্যাড করতে পারবো, ক্যাটাগরি ম্যানেজ করতে পারবো, ঠিক আছে? আমি ব্লগ অ্যাড করতে পারবো, ব্লগ ম্যানেজ করতে পারবো, আমি কমেন্টস ম্যানেজ করতে পারবো, রাইট? সো অনেক বিষয় আমার এই অ্যাডমিন প্যানেলে আসতে পারে। আবার এই লগ ইন করেছে যখন ইউজার, ওই ইউজার তার ব্লগগুলো সে দেখতে পারে, তার ব্লগগুলোকে সে এডিট, ডিলিট, পাবলিশ, আনপাবলিশ এই কাজগুলো সে করতে পারে। সে ওই ব্লগের যে কমেন্টসগুলো এসেছে সেই কমেন্টসগুলোকে সে ম্যানেজ করতে পারে। এই যে বিষয়গুলো সেটা কিন্তু এই লেভেলে যারা কাজ করবে সেই টাস্কগুলো তারা এক্সিকিউট করবে। না, সে যেহেতু তার ব্লগগুলো নিয়ে কাজ করছে, অ্যাডমিনের পারমিশনের দরকার নেই। আর ফ্রন্ট এন্ডে ওভারঅল ব্লগগুলো আমরা দেখতে পাচ্ছি। কি হচ্ছে? আমরা হোম পেজে সব ব্লগগুলো শর্ট ভিউ দেখতে পাচ্ছি, আমরা ডিটেইলে যেতে পারছি, আমরা রিসেন্ট ব্লগ দেখতে পাচ্ছি, আমরা পপুলার ব্লগ দেখতে পাচ্ছি, তাই না? সো এই যে আর্কাইভ ব্লগ আমরা দেখতে পাচ্ছি, সো এগুলোকে আমরা বলছি একটা করে টাস্ক, রাইট? সো এই যে এটা একটা টাস্ক, এটা একটা টাস্ক, এটা একটা টাস্ক, এগুলো সম্পন্ন করবে কি একটা করে ফাংশন, ঠিক আছে? তো টাস্ক সম্পন্ন করছে কি একটা একটা করে আমাদের ফাংশন। আর কয়েকটা ফাংশন কার ভেতরে কাজ করছে আমি যদি বলি যে এটা একটা মডিউল, নাম কি বলছি? মডিউল, এটা একটা মডিউল। আমরা এই প্রজেক্টটাকে ভাগ করে ফেলেছি কয়টা মডিউলে? তিনটা মডিউলে। এখন এই মডিউলগুলোকে আরো একটু ভাগ করে ফেলতে পারি। লাইক এটাকে যদি আমি সাব মডিউলে ভাগ করি, এটাকে আমি যদি বলি সাব মডিউল, এই সাব মডিউলটার নাম বলছি ব্লগ ম্যানেজমেন্ট। আর অ্যাড ম্যানেজমেন্ট, এটা একটা সাব মডিউল। তো আমি অ্যাডমিনে যদি অনেক বেশি কাজ থাকে, তো অ্যাডমিন ব্লগ নিয়েও কাজ করছে, ইউজার নিয়েও কাজ করছে, আবার অ্যাড নিয়েও কাজ করছে, কারণ ওই ব্লগ সাইটটাতে অ্যাডভার্টাইজমেন্ট আছে, ব্লগ সাইটটা পপুলার এবং অনেকেই সেই ব্লগ সাইটটাতে অ্যাড দিচ্ছে, রাইট? সো বিভিন্ন এরিয়া সেট করে রেখেছে এবং সেই এরিয়া অনুযায়ী সেই অ্যাডগুলোকে ম্যানেজ করছে।
সো অনেক কাজ যদি অ্যাডমিন প্যানেলে হয়ে যায় সেটাকে ভেঙে আমি দুইটা পার্টে ভাগ করে নিতে পারি। সো যখন একটা প্রজেক্ট ডেভেলপমেন্টে আসবে প্রত্যেকটা অংশ যখন আমরা ভাগ করছি তাকে আমরা বলছি একটা করে মডিউল। আর ইউএমএল এর ভাষায় এই মডিউলগুলোকে ট্রান্সফার করে নিতে হবে কোথায়? ক্লাসে। অ্যাক্টিভিটি ডায়াগ্রামের রুলস অনুযায়ী প্রত্যেকটা মডিউল রিপ্লেস হবে কি দিয়ে? ক্লাস দিয়ে। প্রোগ্রামিং এর এক একটা করে ক্লাস দিয়ে। সহজ একটা এক্সাম্পল আমি দেই। আমরা যখন কোনো একটা টেমপ্লেট তৈরি করি, টেমপ্লেট আমরা যখন র টেমপ্লেট তৈরি করছিলাম না সিএসএস দিয়ে, মনে আছে? ডিপ বেসড সিএসএস লেআউট আমরা তৈরি করেছিলাম, লোগো, ব্যানার, মেনু, লেফট, কন্টেন্ট, রাইট, ফুটার এরকম বানিয়েছিলাম না? এবং প্রত্যেকের জন্য কি আলাদা আলাদা ক্লাস বানিয়েছিলাম, মনে আছে? কেন এই ক্লাসগুলোকে আমরা এইচটিএমএল এর মধ্যে ক্লাস বা আইডি দিয়ে কল করেছিলাম। কমপ্লিট আউটপুটটা আসছিল কি এইচটিএমএল থেকে, বাট ওই আউটপুটগুলো তৈরি করছিল কি সিএসএস এর ক্লাস। আর সিএসএস এর ক্লাসগুলোর মধ্যে কি ছিল? আলাদা আলাদা প্রপার্টি, তাই না? প্রপার্টি ফ্লোট, উইথ, হাইট, এগুলো মিলে কি হচ্ছিল? একটা ক্লাস কমপ্লিট করছিল। আর সবগুলো ক্লাস এক জায়গায় হয়ে কি হচ্ছিল? একটা টেমপ্লেট বানিয়ে দিচ্ছিল আমাকে, রাইট? সো প্রোগ্রামিং এর সময় অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট বা অবজেক্ট ওরিয়েন্টেড মডেল ফলো করে আমরা আমাদের সফটওয়্যারটা ঠিক একই কায়দায় তৈরি করে থাকি। ওখানে আলাদা আলাদা অংশের কাজগুলো আলাদা আলাদা ক্লাসের মধ্যে করা হয় এবং ক্লাস ধারণ করে কি? ফাংশনের ডেফিনেশন। ক্লাস কি? লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট হুইচ হোল্ড নাম্বার অফ মেথডস অ্যান্ড প্রপার্টিজ। সো আমরা তো জানলাম যে প্রজেক্টগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, প্রজেক্টের টাস্কগুলোকেও ডিফাইন করে ফেলা হচ্ছে। তো এই টাস্ক হচ্ছে, আমি লাইক বলছি যে আমি একজন ইউজারকে অ্যাড করব, অ্যাড করতে যাচ্ছি, ফর্ম আসছে, ফর্মের ভিতরে ডাটা দিচ্ছি, আমি সাবমিট করছি, সাবমিট করার পরে ডেটাবেজে নিয়ে যাবে, এটা করছে কি? একটা ফাংশন। সো এই ফাংশনটা হচ্ছে আমার একটা টাস্ক। ফাংশন দিয়ে করতে হবে। পুরো মডিউলটাকে রিপ্রেজেন্ট করবে কি? একটা ক্লাস। ঠিক আছে, ক্লাস কি সেটা আমি দেখাচ্ছি। কোশ্চেন থাকলে কিন্তু আমাকে বলতে হবে। এখন পর্যন্ত কেউ কোনো কোশ্চেন করে নাই, তন্নি, তাই না? তন্নি ছাড়া। ওপিটাকে যেটা আমি বলছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এর বা প্রোগ্রামিং করার একটা অভিধান আর কি, কনস্টিটিউশন, যেখানে কিছু রুলস রেগুলেশন আছে যার উপর বেস করে বা যার ওই রুলস রেগুলেশন মেনে আমরা প্রোগ্রামিং করব এবং প্রোগ্রামিং এর মাধ্যমে একটা সফটওয়্যার ডেভেলপ করব। এবং সফটওয়্যার ডেভেলপ করতে গিয়ে যদি এই অভিধান মেনে কোড লিখি তাহলে ওই সফটওয়্যারটাকে বলা হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করে সফটওয়্যার ডেভেলপমেন্ট। ঠিক আছে? কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আছে এই অভিধান ছাড়া কাজই করবে না। রুলস অনুযায়ী যদি আপনি না যান তার কাছে, সে একটা লাইনের কোডও এক্সিকিউট করবে না, লাইক জাভা, লাইক সি প্লাস প্লাস, ফুললি স্ট্রাকচার্ড। সো হ্যালো ওয়ার্ল্ড লিখতে গেলেও আপনাকে কি করতে হবে? একটা ক্লাস লিখতে হবে এবং ক্লাসের ভিতরে ফাংশন থাকতে হবে। বাট আমরা পিএসপি দিয়ে যখন কাজ করি, পিএসপিতে কি ক্লাসের দরকার পড়ে? একটা পিএসপি ফাইলের মধ্যে আমি পিএসপি সিনট্যাক্স দিয়ে ইকো দিয়ে হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলে তো হ্যালো ওয়ার্ল্ড চলে আসে, তাই না? সো কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যে ওই অভিধানের বাইরে সে কাজই করবে না। পিএসপি যেহেতু অভিধানের বাইরেও কাজ করতে পারে, এর জন্য এর ভেতরে অবজেক্ট ওরিয়েন্টেড মডেলে কাজ করাটা কিছুটা ডিফিকাল্ট। মাঝে মাঝে কি, যেহেতু এটা রিল্যাক্স, রাইট? কোনো ফিক্সড রুলস নেই যে আপনাকে অবজেক্ট ওরিয়েন্টেড মডেলে যেতেই হবে, সেই কারণে কোনো কোনো সময় দেখা যায় যে অবজেক্ট ওরিয়েন্টেড মডেল ফলো করতে করতে কেউ ওর ভেতরে প্রসিডিউরও ঢুকিয়ে দিয়েছে, প্রপার ওয়েতে যদি না আগানো সম্ভব হয়। সো এই ক্ষেত্রে যেটা হয় যে যদি নিজস্ব স্ট্রাকচার অনুযায়ী আপনার অবজেক্ট ওরিয়েন্টেডে আগান, কখনো কখনো দেখা যায় যে মেজর অংশগুলো বা কিছু কিছু অংশতে আপনি প্রসিডিউরাল প্রসেসে চলে গেছেন নিজের অজান্তেই। এই কারণে ওই স্ট্রাকচার বা রুলসটাকে ফিক্সড রাখার জন্য কেউ যেন এই মডেলের বাইরে চলে যেতে না পারে, এই কারণেই ফ্রেমওয়ার্কগুলো এসেছে। আমরা যে ফ্রেমওয়ার্কটা শিখবো, কোডিগনেটর বা কেক বা জেন বা ল্যারাভেল, যে ফ্রেমওয়ার্কগুলো আছে সবই কি অবজেক্ট ওরিয়েন্টেড মডেল ফলো করে এবং তারা ওই মডেলের মধ্যে আটকে রাখার জন্যই ফ্রেমওয়ার্কটা
ডেভেলপ করেছে, আপনাকে এর বাইরে কি যেতে দেবে না। বিষয়টা বোঝা যাচ্ছে? আচ্ছা, তো এখন আমরা দুইটা বিষয় বারবার শুনছিলাম, অবজেক্ট আর ক্লাস, তাই না? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ দুইটা বিষয় বারবার শুনছিলাম, যে অবজেক্ট আর ক্লাস। তো আমি এখন ফার্স্টে ক্লাসের সিনট্যাক্সটা লিখছি, তারপরে অবজেক্ট। হ্যালো, আমি যে বোর্ডে ছিলাম না, আমি বোর্ডে কথা বলতেছি। হ্যাঁ, আমি 5 মিনিট পরে কল দিচ্ছি। তো আচ্ছা, আমি হ্যাঁ এসএসএলকে ফোন দিয়ে আমি ওকে কালকে আসতে বলতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফোন দিচ্ছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এসিটা কি বন্ধ আছে? হ্যাঁ, বলছিলাম আলী, আমরা আসলে সফটওয়্যারটা কাজের শেষের দিকে চলে আসি, আমাদের এখন ওই এসএসএল এর বিষয়টা দরকার আর কি। সো আপনি ওই পেপারস যেগুলো লাগবে আমাদের সিগনেচার করার, ওইগুলো নিয়ে সহ আগামীকাল থেকে আসতে পারবেন? আমরা কালকে ফিল আপ করে দিতাম। সকালে না, আমরা টাইম দিতে পারবো 2টার পর, লাঞ্চের পর। 3টার দিকে আড়াইটায় চলে আসে। ফোন দিয়ে না, আমাকে একটু কনফার্ম করতে হবে অ্যাকচুয়ালি। আপনি ওই যে গতদিন, হ্যাঁ আপনি 3টার মধ্যে আমি একটু কনফার্ম করেন, কারণ হচ্ছে যে সেদিন আপনি যে কাগজগুলো দিয়েছিলাম, আমি বলেছিলাম না যে ট্রেড লাইসেন্স তার নামে তাকে দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। উনি কালকে আসবেন, এবং না আবার যদি এটা মিস্টেক হয় তাহলে আবার দেরি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে কালকে সকালে কনফার্ম করবেন একবার আমাকে, করে কালকে আড়াইটার মধ্যে আমরা অফিসে চলে আসবো। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আল্লাহ আল্লাহ। আমির সঙ্গে কথা হয়েছে, আমির সাথে কথা হলো, বললেন যে ঠিক আছে কালকে সকালে আসতে চান, আমি বললাম যে না, দুপুরের পরে আসবে। আর দুপুরের পরে আসবে, এই জন্য সে কালকে সকালবেলা আরেকবার আমাকে কনফার্ম করবে, তারপরে সে ইয়ে করবে আর কি, আসবে। হ্যাঁ, আমি বলছিলাম যে আমি বলছি সকাল সাথে নিয়ে আসবেন, কালকে আমার সিনিয়র করে ঠিক আছে স্যার, কালকে সকালে আপনাকে একবার দেখা করবো।
দেখেন আমি একটা পিএসপি ফাইল করেছি যার নাম দিয়েছি demo.php। আমি একটা ক্লাস তৈরি করছি, সামনে লিখছি ক্লাস, এটা একটা কিওয়ার্ড ডেমো, এক্স্যাক্টলি নাম কি সেম, বাট দিতে কি ক্যাপিটাল, এটা একটা স্ট্যান্ডার্ড, এটা রুলস না, এটা স্ট্যান্ডার্ড। ফাইলের নাম এবং ক্লাসের নাম সেম হবে এবং ক্লাসের নামটা ক্যাপিটালাইজ ফরম্যাটে থাকবে। পিএসপি তে ক্লাসের নাম ফাইলের নাম সেম না হলেও কোনো এরর দেবে না, বাট অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক জাভা বা সি প্লাস প্লাসে যদি আপনি কাজটা করতে চান সেটা করতে পারবেন না, ক্লাসের নাম এবং ফাইলের নাম কি হবে সেম হবে। সো আমি জাভা বা সি প্লাস প্লাস বাদই দিচ্ছি, আমরা যখন ফ্রেমওয়ার্ক শিখবো, ফ্রেমওয়ার্ক কোডিগনেটর, সেখানেও কিন্তু আমরা যখন কোনো ক্লাস তৈরি করব ক্লাসের নাম এবং ফাইলের নাম এক্স্যাক্টলি সেম হতে হবে। তার মানে ফ্রেমওয়ার্কগুলো অবজেক্ট ওরিয়েন্টেডের মূল রুলসকে পিএসপি যেখানে অনেক বেশি লিবারেল করে দিয়েছে সেটাকে শক্ত করে ধরে ওই জায়গাটাতে আমাকে আটকে দেবে, ঠিক আছে? সো আমাকে স্ট্রাকচারড ওয়েতে কাজ করতে কি করবে, বাধ্য করবে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফার্স্ট যে সিনট্যাক্সটা, ক্লাসের সিনট্যাক্স, সেটা আমি কিন্তু এখানে লিখেছি। সো ক্লাস শুরু হবে কার্লি দিয়ে এবং তার ভেতরে থাকবে নাম্বার অফ মেথডস এন্ড দেন তার ডেফিনেশন। সো আমরা কি করছি, এটা কি অ্যাড, এই ফাংশনটা কোথা থেকে কল হয়েছে বা কোথা থেকে কল হবে সেটা কিন্তু এখানে বলা নেই, বাট এখানে কি আছে, অ্যাড ফাংশনটার ডেফিনেশন আছে, এখানে কি আছে, সাব ফাংশনটার ডেফিনেশন আছে। শুধু ক্লাস ফাংশনগুলো ডেফিনেশনই ধারণ করবে না, তার ভেতর থেকে কোনো একটা ফাংশনের মধ্যে থেকে অন্য কোনো একটা ফাংশনের কলিং হতে পারে, কোনো একটা ফাংশনের মধ্যে থেকে তার প্যারেন্টের কোনো একটা ফাংশনের কলিং হতে পারে, অথবা কি এর ভেতরে ভেরিয়েবল থাকতে পারে, অ্যারে থাকতে পারে, অ্যারে ইন্ডেক্স থাকতে পারে। এই জন্য ক্লাসের সঙ্গে যেটা বলা হয় যে লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট হুইচ হোল্ড নাম্বার অফ মেথডস অ্যান্ড প্রপার্টিজ। প্রপার্টিজ বলতে আমি বোঝাচ্ছি ভেরিয়েবল, অ্যারে, অ্যারে ইন্ডেক্স। তাহলে ফাংশন ক্লাস কি, লজিক্যাল টেমপ্লেট। লজিক্যাল টেমপ্লেট যেটা বোঝায় যে যেখানে কোনো একটা প্রবলেমের লজিক্যাল সলিউশনগুলো থাকবে। মনে করেন আমি একটা রোবট বানাতে দিয়েছি, রোবটের যে ব্রেন সেটাই তো লজিক, স্কেলিটন সেটা হচ্ছে কি তার স্ট্রাকচার বা ফরম্যাট, রাইট? সেন্সর বলেছিলাম, তার মেমোরি সেটা হচ্ছে কি তার ডেটাবেস। বাট লজিক যে ডিসিশনগুলো নিচ্ছে, সেই ডিসিশনগুলো নেওয়ার জন্য কি তাকে লজিক বা প্রোগ্রামিং করতে হচ্ছে না, সেই প্রোগ্রামিংগুলো কার মধ্যে থাকবে, এই ক্লাসের মধ্যে। সো আমার প্রজেক্টে ভিউ থাকবে, ভিউ ফাইলগুলো থাকবে যার ভেতরে মাধ্যমে কি ইন্টারফেসিংগুলো আসবে, HTML, CSS, তার ভেতরে PHP এমবেড হয়ে আউটপুটগুলো জেনারেট হওয়ার জন্য হাজারো ফাইল থাকবে, বাট মূল কাজগুলো কি করবে, ক্লাসগুলো, ক্লাসের ভেতরে ফাংশনগুলো। এই জন্য এটাকে কি বলা হয়, লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট। সো এরকম একাধিক লজিক্যাল টেমপ্লেট আমার প্রজেক্টে থাকতে পারে যা একসঙ্গে কম্বিনেশনের মাধ্যমে পুরো প্রজেক্টের লজিক্যাল অংশটা ডেভেলপ হবে। আমি বুঝতে পেরেছি? তার মানে একটা প্রজেক্টে একটা ক্লাস দিয়ে কখনোই সম্পন্ন করা যাবে না, একটা ক্লাসে একাধিক পোর্শন থাকবে এবং একাধিক পোর্শনের জন্য একাধিক ক্লাস আমাকে তৈরি করতে হবে। তাহলে এটা কি, ডেমো হচ্ছে আমার একটা ক্লাস যার ভিতরে আছে দুটা ফাংশনের ডেফিনেশন। সো ক্লাস কি, লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট হুইচ হোল্ড নাম্বার অফ মেথডস অ্যান্ড প্রপার্টিজ, যা ধারণ করছে কি নাম্বার অফ মেথড। মেথড অ্যাকচুয়ালি আমি যখন ক্লাসের ভেতরে যখন কোনো একটা ফাংশনের ডেফিনেশন দিচ্ছি সেটাকে আমরা বলছি মেথড, আর যখন আমরা র কোড করছি তখন এটাকে বলছি কি ফাংশন। সো মেথড আর ফাংশনের মধ্যে পার্থক্য কি, ফাংশন যখন ক্লাসের মধ্যে থাকে তখন সেটাকে মেথড বলা হয়, ফাংশন যখন ক্লাসের মধ্যে থাকে তখন সেটাকে আমরা কি বলে থাকি, মেথড। তাহলে মেথড বা ক্লাসটা কি, লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট হুইচ হোল্ড নাম্বার অফ মেথডস অ্যান্ড প্রপার্টিজ। তো এখন আমি আপনাদের এন্ড থেকে কোশ্চেন এক্সপেক্ট করছি। এই যে বিষয়গুলো, যে কথাগুলো আমি এখন পর্যন্ত বললাম, লাইক অ্যারাউন্ড 30 মিনিটস 40 মিনিটস কিছু বিষয়ে আলোচনা করেছি বা বেশ কিছু এক্সাম্পল দিয়ে কথাগুলো বলার চেষ্টা করেছি। ফ্যানটা একটু দিয়ে দেন। তো এখানে আমরা কি বুঝলাম বা কতটুকু আমরা মানে আপাতত শিখতে পারলাম, যে আপনাদেরকে যদি এখনই বলে যে কেউ যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি সেটা একটু বলেন, 2 মিনিট বলেন, সেটা কি বলা সম্ভব হবে কিনা? আমি তো 40 মিনিট বললাম, আপনাদের আমি বললাম যে 2 মিনিট বলেন। সো সেক্ষেত্রে আপনারা কি বলবেন?
বলেন বলেন। হুম রুলস ডিফাইন করে। হ্যাঁ, ছোট ছোট করে আসছে আর কি অ্যান্সার। মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি অ্যাকচুয়ালি মডিউলার প্রোগ্রামিং বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বা কোনো একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে গিয়ে প্রোগ্রামিং করার একটা নির্দিষ্ট অভিধান বা কনস্টিটিউশনকেই আমরা নর্মালি বলি কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা মূলত নির্ভর করে ক্লাসের উপরে। আমরা এই জন্য এটাকে আমরা বলে থাকি ক্লাস বেসড প্রোগ্রামিং। আর ক্লাসের ভেতরে বা ক্লাসকে অ্যাক্সেস করার জন্য নর্মালি আমরা ক্লাসের পারমিশন ইউজ করে থাকি, যাকে আমরা বলে থাকি অবজেক্ট। আর এই কারণেই এই প্রোগ্রামিং কনসেপ্টটাকে নর্মালি আমরা বলে থাকি কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো অনেক দূর থেকে আমরা কিন্তু বলতে পারি যে একটা কনস্টিটিউশন যার ভেতরে আছে নাম্বার অফ, যা তৈরি করবে কি কোনো একটা প্রজেক্টের মধ্যে থাকবে নাম্বার অফ ক্লাস এর পারমিশনকে বলা হবে কি অবজেক্ট। আর ওই অবজেক্ট বেস প্রোগ্রামিংটাকে আমরা বলবো কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। হুম রাইট। হুম হ্যাঁ, ডেফিনেটলি 200 ক্লাসের জন্য তো ডেফিনেটলি প্ল্যান থাকবে। হ্যাঁ, এটা এখনো দেখা হয় নাই, আমরা দেখবো আর কি কিভাবে ফাংশন কল করতে হবে সেটা দেখবো। উনি মেথড কি সেটা জানতে চেয়েছেন। অ্যাকচুয়ালি ফাংশনের ডেফিনেশনকেই আমরা অবজেক্ট ওরিয়েন্টেড মডেলে যখন আসি তখন এটাকে বলা হয় কি মেথড। ফাংশনের ডেফিনেশন যদি থাকে কোনো একটা ক্লাসের মধ্যে তখন সেটাকে বলা হয় কি মেথড। আমরা কি গতদিন ফাংশন ডেফিনেশন নামে একটা ফাইল করেছিলাম না, এবং ওই ফাংশন ডেফিনেশন ফাইলের মধ্যে শুধু ফাংশনের ডেফিনেশনগুলো রাখছিলাম, এই জন্য এটাকে বলছিলাম কি ফাংশনের ডেফিনেশন। বাট কোনো ডেফিনেশন যখন কোনো ক্লাসের মধ্যে রাখবো তখন এটাকে বলবো কি মেথড। কোনো ফাংশনের ডেফিনেশন যদি সেটা থাকে কোনো একটা ক্লাসের মধ্যে তখন সেটাকে বলা হবে কি মেথড। হুম চলে কোশ্চিনটাই হয়নি। হুম আপনি মেথড ফলো করে প্রজেক্টটা কমপ্লিট করেন না, আপনি একটা মডেল ফলো করে করেছেন, সেটা হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেড মডেল। না, মেথড অ্যাকচুয়ালি ফাংশনের ডেফিনেশনকেই মেথড বলে। মেথড আর মডেল কিন্তু দুটো আলাদা জিনিস। মডেল হচ্ছে একটা ক্লাস, আর ওই মডেলের ভেতরে ছোট ছোট ফাংশন বা টাস্কগুলোকে এক্সিকিউট করছে কি একটা করে মেথড। মডেল বড় জিনিস, মেথড ছোট জিনিস। বেশ কিছু মেথডের কম্বিনেশনে কি একটা মডেল। হুম আচ্ছা, এটাকে মেথড বললে ভুল হবে। মডেল এটাকে অ্যাকচুয়ালি মেথড একটা জিনিস, মডেল আরেকটা জিনিস। হ্যাঁ, মেথড এবং মডেলের মধ্যে বিস্তর পার্থক্য আছে। আমরা যখন প্রোগ্রামেটিক্যালি বলছি কোনো একটা ফাংশনের ডেফিনেশনকে আমি মেথড বলছি। মডেল আমি বলছি, আমি যখন অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে আছি প্রজেক্টের আলাদা আলাদা অংশগুলোকে আমি একটা করে মডেল বলছি। আবার সফটওয়্যার ডেভেলপমেন্টেরও মডেল আছে। আপনাকে হয়তো বলেছে বা আপনার
টিচার হয়তো কোশ্চেন করেছিল এটা কোন মডেল ফলো করে এই সফটওয়্যারটা ডেভেলপ হয়েছে। সফটওয়্যার ডেভেলপমেন্টের মূলত 3টা মডেল থাকে, একটা হচ্ছে ওয়াটারফল, একটা অ্যাজাইল, আর একটা হচ্ছে ইটারেটিভ। ঠিক আছে, যে কোন পদ্ধতি ফলো করে, কোন মডেলটা ফলো করে এই সফটওয়্যারটা ডেভেলপ হয়েছে। ঠিক কোন একটা ইনফরমেশন বা ডাটা যেটা ডেভেলপ করা হবে আগে দিয়ে দেওয়া হয়েছে, তারপর এটাকে অ্যানালাইসিস করে আমরা সফটওয়্যার বানিয়ে ফেলেছি, এটা ওয়াটারফল। এর ভেতরে আপনি অন্য কোনো ইন্টারাপশন আসবে না, মানে ক্লায়েন্ট কখনোই কি আর কোনো কিছু পুশ করতে পারবে না ডেভেলপমেন্ট পিরিয়ডে। এটা হচ্ছে ওয়াটারফল, ভেরি সিম্পল। ওকে, আর এরপরে বলা হচ্ছে কি অ্যাজাইল। অ্যাজাইলটাতে মডিউলের বেসড, লাইক এক একটা করে মডেল বা মডিউল শেষ হচ্ছে, একটা পার্ট শেষ হচ্ছে, ওই পার্ট পর্যন্ত সে আর কোনো ইনপুট দেবে না, ওই পার্ট শেষ হওয়ার পর আরেকটা পার্টের জন্য সে ইন্টিগ্রেশনে আসছে, তাকে সেটা অ্যালাউ করবে যে না এটা ইন্টিগ্রেট করার জন্য সে বলছে, আমরা তার জন্য কাজ বুঝে নেই এবং ইন্টিগ্রেট করি। এটাকে বলা হয় অ্যাজাইল মেথড। ঠিক আছে, অ্যাজাইল মডেল। আর আরেকটা মেথড আছে যে ইটারেটিভ প্রসেস। ইটারেটিভ প্রসেসে যেটা যে কি হবে সামনে সেটা কিন্তু ডেভেলপার পর্যন্তও জানে না বা প্রজেক্ট ম্যানেজারও জানে না। প্রজেক্ট যিনি ওন করছেন কাস্টমার, প্রতিনিয়ত, প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে অথবা পাক্ষিক ভিত্তিতে সে কাজগুলো অ্যাসাইন করছেন, সে কাজগুলো সে তুলে নিচ্ছেন, এটাকে বলা হয় ইটারেটিভ প্রসেস। সো সে হয়তো ওই মডেলগুলো জানারই চেষ্টা করেছে যে কোন মডেল ফলো করে এই সফটওয়্যারটা ডেভেলপ হয়েছে। ঠিক আছে, মেথড ডিফারেন্ট জিনিস, এবং মেথড হয়তো উনি কোশ্চিনও ভুল করতে পারেন অথবা কি আপনার নিজেরও বুঝতে ভুল হতে পারে। মেথড আলাদা জিনিস। মেথড আমরা যদি প্রোগ্রামেটিক্যালি মেথড বলি, এটা অ্যাকচুয়ালি একটা ফাংশনের ডেফিনেশন যা থাকবে কোনো একটা ক্লাসের আন্ডারে। হুম, হ্যালো, হ্যাঁ শফিউল আলম বলছি। আচ্ছা, আপনি বলেছেন যে এখানে ফাংশনগুলো একটা ক্লাসের মধ্যে রাখা হচ্ছে, কারণটা কি? সহজ একটা এক্সাম্পল দেই। যে চেয়ারগুলোই মনে করেন, এই চেয়ারগুলো এখানে আছে, পেতে রাখা আছে, আপনারা আসেন ওখানে বসছেন। বাট এই চেয়ারগুলো যদি আমি নিচে বসে রাখতাম, ঠিক আমাদের বিল্ডিংয়ের মধ্যেই, বাট আমি নিচে রেখেছি, তাহলে আমাদের স্টুডেন্ট ছাড়া বা আমাদের এমপ্লয়ি ছাড়া অন্যরা ইউজ করতো সেটা। যদি আমি এই চেয়ারটাকে রাস্তাতে রাখতাম, এটা আরও বেশি ইউজ হতো এবং এটা একসময় হয়তো হারিয়ে যেত এবং অনেক তাড়াতাড়ি কী হয়ে যেত, নষ্ট হয়ে যেত। এটাকে কেউ ওন করছে না। আপনি যখন র প্রসেসে কোনো কিছু নিয়ে আগাচ্ছেন, তার ভিতরে তার উপরে পারমিশন দেওয়া সম্ভব হচ্ছে না যে এটা আমার, আপনি ওনার হিসেবে কখনোই এটাকে ওন করছেন না। তো সেক্ষেত্রে এখন যখন ক্লাসের মধ্যে রেখেছেন, এই ক্লাসটা এই ফাংশনকে কী করছে, ওন করছে। সো এই ফাংশনটা ইউজ যদি কেউ যদি করতে চায়, তাহলে তার পারমিশন লাগছে, একটা স্ট্রাকচারের মধ্যে আসা সম্ভব হচ্ছে। উনি বিষয়টা বুঝতে পেরেছেন? সিকিউরিটি বলতে হ্যাঁ, আপনি যখন ফ্যামিলিতে আছেন ফ্যামিলি সিকিউরিটি পাচ্ছেন, আপনি যখন রাস্তাতে আছেন তখন কিন্তু আপনাকে কেউ ফ্যামিলি সিকিউরিটি দিতে পারছে না। সো ফ্যামিলির একজনের উপরে, বা সে যদি ফ্যামিলির বাইরের কেউ হয় বা তার কোনো ফ্যামিলি নেই এমন কেউ হয়, তার উপরে কিন্তু যে কোনো প্রকারের কি করা, যে কোনো ধরনের মানে অবজেকশন দেওয়া অনেক বেশি সহজ বা অনেক বেশি ইজি, রাইট? সো বাট আপনি যখন একটা ফ্যামিলিতে আছেন, আপনার উপরে কিন্তু প্রেশার যদি কেউ ক্রিয়েট করতে চায়, বুঝে শুনে তাকে কিন্তু করতে হবে, রুলস অনুযায়ী তার কিন্তু আসতে হবে, তাই না? তো বিষয়টা এরকমই। তো আপনি যখন, হ্যাঁ বলেন। হুম, দেখেন, ক্লাসের মধ্যে করাটাও একটা অর্গানাইজেশন। এখন কারো যদি অ্যাক্সেস থাকে কম্পিউটার অথবা ফাইল, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এক্সট্রা সিকিউরিটি কি দিয়ে, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেটা কনফিউশন লাগে, জাভাস্ক্রিপ্টের অবজেক্ট আর পিএইচপির অবজেক্ট, ডিফারেন্সটা যদি বুঝিয়ে দিতে। ওইটা অ্যাকচুয়ালি ডিফারেন্স তো মনে হয়, বাট আমি ক্লিয়ার না।
আচ্ছা, ওইটা জাভাস্ক্রিপ্ট যখন আসবে তখন বলবো, যখন পিএসপি শেষ হয়ে যাবে সিনট্যাকটিক্যাল অংশগুলো, জাভাস্ক্রিপ্ট আসলে জাভাস্ক্রিপ্ট পিএসপির অবজেক্ট ওরিয়েন্টেডের কনসেপ্টটা আপনি অটোমেটিকই বুঝে যাবেন। আর তখনও যদি না বোঝা যায় ডেফিনেটলি আমি ওই সময়টা আলোচনা করবো, তখন বোঝা যাবে। হ্যাঁ, ডিফারেন্ট। সো এখানে পারমিশন যদি থাকে সেক্ষেত্রে সিকিউরিটিটা কোথায় আপনি বলছেন, যে অ্যাকচুয়ালি আমরা যদি এটাকে আরেকটু পরে যেতে হতো আপনার এই অ্যান্সারগুলো করতে গেলে, সেটা হচ্ছে, হ্যালো রাহবার, হ্যাঁ বলেন। হ্যাঁ, ক্লাস হবে, হ্যাঁ 6টা থেকে। হ্যালো, আচ্ছা, যেটা বলছিলাম যে এই যে ক্লাসগুলো সামনে ফাংশন লেখা আছে বা ফাংশনগুলোকে কোনো একটা ক্লাসের আন্ডারে রাখা আছে, এটা অ্যাক্সেস করতে পারবে শুধুই তার পারমিশনের ওপর বেস করে। সে যদি পারমিশন দেয়, সেই পারমিশন পয়েন্টটা নিয়ে এই ফাংশনের অ্যাক্সেস সে পাবে। উনি যেটা বলেছেন যে পারমিশনে যদি পারমিশন কেউ যদি পায়, অ্যাক্সেস যদি নিতে পারে সেটা, সেক্ষেত্রে আপনি সিকিউরিটিটা কিভাবে এনশিওর করছেন। এখন দেখেন, আমি যদি বলি যে বিষয়টা যদি আমরা এভাবে চিন্তা করি যে আমার বাসাতে কেউ আসলো এবং আমি তাকে কিছু আমার প্রপার্টির পারমিশন দিলাম, আমার কাছ থেকে কিছু প্রপার্টির বাই ডিফল্ট পারমিশন হয়তো পাবে, অথবা আমি তাকে কিছু পারমিশন দিলাম, লাইক আপনি আমার যদি বাসায় আসেন, আমি আপনাকে আমার ড্রয়িং রুমে বসতে দিতে পারি, ফ্যানটা চালিয়ে দিতে পারি, এসিটা দিয়ে দিতে পারি, অথবা ফ্যান বা এসির সুইচটা আমি যদি, বা এসির রিমোটটা সেখানে যদি থাকে, আমি হয়তো কষ্ট করে এসিটাও দিয়ে দিতে পারি, যদিও এটাকে অভদ্রতা বলা হয়, রাইট? সো যদি আমি একদম প্রপার রুলস অনুযায়ী যাই, আপনি কিন্তু এসে আমার বাসায় যদি আপনি আসেন, আমি আমার পারমিশন ছাড়া কিন্তু আপনি বাসার অন্যান্য জায়গাগুলোর অ্যাক্সেস পাবেন না। সো এই অনুযায়ী ক্লাসের ভেতরে যে ফাংশনগুলো থাকে, ফাংশনগুলোকে পারমিশন দেওয়া হয় প্রায়োরিটি অনুযায়ী। ওখানে বেশ কয়েক ধরনের পারমিশন আছে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এই বিষয়গুলোর মাধ্যমে অনেক বেশি সিকিউর করা হয়। বাট বাইরে থেকে শুধু পাবলিক ফাংশনেরই অ্যাক্সেস পাওয়া যায়। সেখানে সিকিউরিটিটা কিভাবে এনশিওর হয়? আপনি কিন্তু যখন কোনো একটা ক্লাসে আছেন, কারো একজনের বাসায় আছেন, বাসায় থেকে কারো একজনের কিছু যদি নষ্ট করে যেতে চান, আপনি কিন্তু রুলস ভায়োলেট করছেন, সেটা বুঝতে পারছেন? সো ওই রুলসটা ভায়োলেট করলে আপনাকে ধরবে কে? থার্ড পার্টি এসে। সে কিন্তু আপনাকে হয়তো বকাঝকা দেবে, মারটার দিতে পারে যে আপনি অন্যায় করেছেন, বাট বিচার করবে কে? থার্ড পার্টি, পুলিশ বা আইন, রাইট? সে অনুযায়ী আপনি যখন মনে করেন, যখন কোনো একটা সফটওয়্যার ডেভেলপ হচ্ছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট পিরিয়ডে আমি একটা ক্লাস নিয়ে কাজ করছি, তন্নি একটা ক্লাস নিয়ে কাজ করছে, হাসান একটা ক্লাস নিয়ে কাজ করছে, আপনি একটা ক্লাস নিয়ে কাজ করছেন, আপনি আমার ক্লাসে কোনো একটা ফাংশন ইউজ করতে এসে আমার ফাংশনটা ডিস্ট্রয় করছেন। আমার উপরে কি আছে? আমার টিম লিডার বা প্রজেক্ট ম্যানেজার। সেটা দেখবে কি? আমার টিম লিডার বা প্রজেক্ট ম্যানেজার, যে আমি যে ফাংশনটা ডেভেলপ করেছিলাম সেই ফাংশনটা হয়তো সে ইউজ করতে এসে কিছুটা মডিফাই করে ফেলেছে, যে কারণে আমি যে অংশে কাজ করেছিলাম সেটা হ্যাম্পার হয়েছে। হতেই পারে এ ধরনের কাজ, বাট এ ধরনের বিষয়গুলো ওগুলো মানে দেখে থাকে কে? টপ লেভেলে যারা ওই প্রজেক্টটাকে ম্যানেজ করছে। সো নর্মালি যেটা করা হয়, কেউ যদি কোনো ক্লাসের ফাংশন ইউজ করতে চায়, অবশ্যই ক্লাসের ফাংশনগুলো, যে ফাংশনগুলো ইউজ বা অ্যাক্সেসেবল করা হয়, সেগুলো সামনে পাবলিক লিখে দেওয়া হয়, যে কেউ এটাকে ইউজ করতে পারে, বাট ওই ক্লাসের ফাংশনের মডিফিকেশন বা আদার্স যে কোনো ধরনের চেঞ্জ সেই আনতে পারবে যিনি ক্লাসটা নিয়ে কাজ করছেন। বিষয়টাকে বোঝাতে পেরেছে? তাহলে ইনপুট এক্স ওয়াই জেড করেছে, এখন কারো প্রয়োজন হচ্ছে ইনপুট এক্স নিয়ে মডিফাই করা। সে যদি ইনপুট এক্স নিয়ে মডিফাই করে, তাহলে তো ওয়াই জেডের উপর কোনো প্রভাব পড়বে না। তারা এনক্যাপসুলেটেড হয়তো না এইভাবে, তারা তো ডিস্টিংক্টলি সেপারেট হলেও ওখানে যে বিষয়টা আসছে, যে আপনি কিন্তু পুরো প্রসেসটাকে ওন করছেন না। যখন এটা প্রসিডিউরাল পদ্ধতিতে আছেন, হ্যাঁ, যে কোনো ডেভেলপারই ওটাকে নিয়ে কাজ করতে পারে, যে কোনো ডেভেলপার। কারণ হচ্ছে ওখানে আলাদা আলাদা মডিউল নেই, সেপারেশন নেই, আপনি ওখানে ফ্যামিলি কনসেপ্টই নেই। বিষয়টা ধরতে পেরেছেন? আপনি ডরমিটরিতে আছেন আর আপনি রুমে আছেন, প্রোটেক্টেডে থেকে যাবে।
আচ্ছা, আমি 5 থেকে 10 মিনিট পরে আবার আলোচনা শুরু করছি। ধরেন ফাংশনটার নাম আপনি ডেমো দিয়েছেন। এখন যদি আমি ডেমো ইনস্ট্যান্স শেষ করি তাহলে ওই সবগুলো একসঙ্গে কাজ করবে। ডেমো ক্লাসের নাম। আমি যদি ডেমো ভেরিয়েবল করে ইনস্ট্যান্স শেষ করি ডেমোকে, হ্যাঁ, তাহলে ওই 200 ফাংশন আর 500 ভেরিয়েবলের যেই ক্লাসটা আমার পুরো ক্লাসটা একবার অপারেট করে না, যদি ওই ওখানে ইনক্যাপসুলেট করা থাকে না, যদি নাই তাহলে সবগুলোরই অ্যাক্সেস পাবে। ইনিশিয়েট হবে না কেউই, যাকে যখন অ্যাক্সেস করা হবে, কল করা হবে, তখন সেই অ্যাক্টিভ নাম হবে। বলছি ক্লাসের নাম হচ্ছে ডেমো। তাহলে আমি যদি একটা ভেরিয়েবল করি ডেমো, তারপর নিউ ডেমো, ওটা নিউ, এটা অবজেক্ট তৈরি করা আর কি, ডেমোর অবজেক্ট তৈরি করা। এখন আমি যদি ওই অবজেক্টটাকে প্রিন্ট করতে চাই, অবজেক্টে যাই আছে, তাহলে তো ওই 200 ফাংশন আর 500 ভেরিয়েবল যেটা এরা সবগুলো কম্পোজিট হিসেবে কাজ করবে। হ্যাঁ, তার অ্যাক্সেসর হিসেবে কাজ এটা কি প্রসিডিউরের সম্ভব না? না, এটা সম্ভব না। প্রসিডিউরের কিভাবে সম্ভব? তাহলে দেখেন, আমি একটা ক্লাস করি এবং ক্লাসের ফাংশন কল করার চেষ্টা করি। ক্লাস আবারও ওভাবেই লিখছি ডেমো। আমার ফাইলটার নাম কি? demo.php। এখন এখান থেকে নিয়ে আমি ক্লাসকে কল করে দিলাম, ফাংশন বলছি add ফাংশন sub, এভাবে নাম্বার অফ ফাংশন এর ভেতরে বা মেথড থাকতে পারে। নাও এখন আমি এই ক্লাসের এই স্পেসিফিক ফাংশনটাকে কল করতে চাচ্ছি। লাস্ট ডেতে আমি কি করেছিলাম? লাস্ট ডেতে আমি বলেছিলাম যে যদি কোনো একটা ফাংশন কল করতে হয়, লাইক আমি যদি এটাকে বলি view.php, এখান থেকে এসে আমি বলেছি রিকোয়ার করে demo.php, তাই না? তারপরে আমি অ্যাড ফাংশনকে যদি কল করে দিই পেয়ে যাবো, তাই না? এরকমই ছিল যে আমি রিকোয়ার করলাম, অ্যাড ফাংশনকে কল করলাম, আমি ডেফিনেশনে চলে গেলাম। বাট ওই ডেফিনেশন গুলো ক্লাসের মধ্যে ছিল না। এখন কি ডেফিনেশন গুলো ক্লাসের মধ্যে আছে না? সো মনে করেন আগে কি ছিল, আমি ওই দরজা খুলে ক্লাসরুমে চলে আসলাম, দরজা খুললাম, ক্লাসরুমে চলে আসলাম, মানে আমি আসার সঙ্গে সঙ্গে ক্লাসরুমের অ্যাক্সেস পাচ্ছি। বাট এখন এই দরজা খোলার পর এই ক্লাসরুমে আসতে অনেক দূর হেঁটে এসে আপনাকে পারমিশন নিয়ে তারপরে ক্লাসরুমে ঢুকতে হচ্ছে। তার মানে ক্লাসরুমটা একটু কি করা হয়েছে, আপডেট করে এটাকে প্রোটেক্টেড করা হয়েছে। এখন যদি আমার এই ফাংশনটাতে অ্যাক্সেস পেতে হয়, কার পারমিশন নিতে হবে? এই ক্লাসে ডেমোর একটা পারমিশন লাগবে, আদারওয়াইজ আপনি তার ফাংশন অ্যাক্সেস করতে পারবেন না। তো ডেমোর যদি পারমিশন নিতে হয়, সেক্ষেত্রে পারমিশনটা তৈরি করতে হয়। পারমিশনটা আপনি এটা একটা ভেরিয়েবল, যে কোনো নাম হতে পারে, আমি লাইক ওবিজেই বলছি, লাইক অবজেক্ট, তারপরে ইকুয়াল দিতে হয়, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা জানি। তারপরে নিউ, এটা একটা কিওয়ার্ড যেটা ইনস্ট্যান্স তৈরি করে। কার ইনস্ট্যান্স তৈরি করবে? ডেমো। তার মানে এই ডেমো ক্লাসের একটা পারমিশন কার মধ্যে এসে বসলো? অবজেক্টের মধ্যে এসে। এখন এই যে অবজেক্টটা $obj, এই অবজেক্টের মাধ্যমে, এটা হচ্ছে অবজেক্ট সাইন, রাইট অ্যারো, এটাকে কি বলা হচ্ছে? অবজেক্ট সাইন। এই রাইট অ্যারো অবজেক্ট সাইন দিয়ে আমি তার ফাংশন কল করতে পারছি। এখন আর কোনো প্রবলেম নেই, পারমিশন নিয়েছি এবং পারমিশনের মাধ্যমে তার ফাংশনকে আমি কল করছি। বিষয়টা বোঝা যাচ্ছে? ভেরি সিম্পল, যে আমি যখনই যত ক্লাস ফাংশনে আমি লিখি না কেন, আমার যদি অবজেক্ট করা থাকে এবং অবজেক্টের মাধ্যমে আমি সেই ফাংশনটাকে কল করতে পারবো। বাট এর সামনে যদি পারমিশন পয়েন্টার যেটাকে বোঝায় বা অ্যাক্সেস মডিফায়ার যদি হতো প্রোটেক্টেড অর প্রাইভেট, তাহলে কিন্তু এই অবজেক্ট দিয়ে সেই ফাংশনগুলোকে কল করা যেত না। শুধু কাকে কল করা যাচ্ছে? পাবলিক গুলোকে। আমি শুরুতেই বলছি, আমি এখনো মডিফায়ার সম্পর্কে কিছুই বলি নাই, যেহেতু কোনো কিছু লেখা নেই, এগুলো সবই কি পাবলিক, বাই ডিফল্ট কি পাবলিক। তো সেই অনুযায়ী আমি অবজেক্টের মাধ্যমে পাবলিক ফাংশনগুলোকে অ্যাক্সেস করতে পারবো। তো এই ফাংশনটার ওনার কে? ডেমো ক্লাস। তারপরে বলছি এই ফাংশনটার ওনার কে? ডেমো ক্লাস। বোঝা যাচ্ছে? আচ্ছা, ডেমো ক্লাসের মধ্যে এই ফাংশনের ডেফিনেশনটা আছে। সো আমি যদি কোনো একটা ফাইল থেকে ওই ক্লাসের কোনো একটা ফাংশন কল করতে চাই, শুরুতে ফাইলটাকে লিংক করতে হবে, ক্লাস ফাইলটাকে,
তারপর তার একটা অবজেক্ট তৈরি করতে হবে, দেন ওই অবজেক্টের মাধ্যমে ফাংশনকে কল করতে হবে। সেটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই যে ক্লাসের একটা অবজেক্ট বানালাম, এই যে এই লাইনটা দিয়ে তো আমরা অবজেক্ট বানালাম। এখানে না, এখানে কেন? হ্যাঁ, এটা তো ভিউ ফাইল, এটা আমার ভিন্ন একটা ফাইল। আমরা একটা করার চেষ্টা করি। আমাদের কি ছিল? কি নাম ছিল? বেসিক পিএসপি না? আজকে 15তম ক্লাস না? আচ্ছা, বসতে বলো। ডে 15-এ আমি একটা ক্লাস তৈরি করি, পিএসপি ক্লাস ডেমো।
এখন ফাইলের নাম ক্লাসের নাম সেম হয়েছে না, এটা স্ট্যান্ডার্ড করে নিলাম যে ফাইলের নাম ক্লাসের নাম কি হবে, সেম হবে এবং ক্যাপিটালাইজ ফরম্যাটে হবে। কারণ এই ক্লাসের মধ্যে আমি কিছু সিম্পল ফাংশন অ্যাড, আমি জাস্ট ইকো দিচ্ছি ইন অ্যাড ফাংশন, function sub in sub function আচ্ছা, এটা একটা ক্লাস হলো। এবার একটা ভিউ ফাইল করি, লাইক ভিউ একটা পিএসপি ফাইল। এখান থেকে আমি যদি এরকম করি, অ্যাড ফাংশনটাকে কল করি, পাই কিনা দেখি। ঠিক আছে, দুটো কিন্তু একই ফোল্ডারে আছে। বেসিক ওপি ব্যাচ 13-এ ডে 15-এ এসে ভিউ ওকে কি বলছে, কল টু আনডিফাইন্ড ফাংশন অ্যাড, ডেফিনেশন কিন্তু পাচ্ছে না। এখন আমি রিকোয়ার করছি কার সাথে, ডেমোকে রিকোয়ার করার পরে আমি যদি লোড দেই, স্টিল আমাকে বলছে কল টু আনডিফাইন্ড ফাংশন। যদিও আমার ডেমোর ভেতরে অ্যাড ফাংশনের ডেফিনেশন রয়েছে, বাট অ্যাড ফাংশনটা কার আন্ডারে আছে, ডেমো ক্লাসের আন্ডারে আছে। ক্লাসের আন্ডারে থাকাতে আমি কিন্তু তার এক্সেস পাচ্ছি না। একটু খেয়াল করেন, আমি যদি ক্লাসটা বন্ধ করে দেই, শুধু ফাংশন রাখি, এটা ক্লাস না, এখন কি শুধু ফাংশনের ডেফিনেশন, এখন কি পাবে না, এখন তো সরাসরি পেয়ে যাবে। বাট যদি সেটা ক্লাস হয়, তখন কিন্তু আর ফাংশনের ডেফিনেশনটা পাচ্ছে না। ফাংশনের ডেফিনেশন পেতে হলে এখন কি করতে হবে, অবজেক্ট তৈরি করতে হবে। সো অবজেক্ট তৈরি করার জন্য আমরা নর্মালি লিখি $, যে কোনো নাম এটা হতে পারে, দেন নিউ, ক্লাসের নাম কি, ডেমো। আমি ডেমোর একটা অবজেক্ট তৈরি করেছি $obj। কারণ $objটাকে যদি আমরা অ্যারো দিয়ে ফাংশন আকারে লিখি, একটু খেয়াল করেন, কারণ অ্যারো দেওয়ার পর অ্যাডকেও পাওয়া যাচ্ছে, সাবকেও পাওয়া যাচ্ছে। তার মানে এই অবজেক্ট দিয়ে আমি অ্যাডকেও কল করতে পারবো, সাবকেও কল করতে পারবো। কারণ অ্যাড আর সাব দুইজনের সামনেই কি আছে, ফাংশন, কোনো কিছু লিখা নেই, তার মানে কি পাবলিক। বোঝা যাচ্ছে, তার মানে কি পাবলিক। সো সেই হিসেবে আমরা অবজেক্ট ধরেছি, নিউ ক্লাস অবজেক্ট দিয়ে ডেমো ক্লাসের আমি অ্যাড ফাংশনকে কল করতে পারছি। এবার রান করায় এই যে ইন অ্যাড ফাংশন কল হয়ে গেছে। মানে বেসিক লেভেলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আমি একটা অবজেক্ট তৈরি করতে পেরেছি, কার, একটা ক্লাসের মধ্যে কি আছে, একটা মেথড, আর ওই মেথডকে আমি কল করেছি অবজেক্টের মাধ্যমে। সেটা বোঝা যাচ্ছে? আমার মনে হয় কারো কোনো সমস্যা নেই, আছে? হ্যাঁ, আমি করতে পারি। হ্যাঁ, নাও এবার আসি
দেখেন এখানে আমি কয়টা ফাংশন তৈরি করলাম, 4টা ফাংশন। সো আমি ভিউ থেকে যদি কোনো অবজেক্ট আকারে আসি, অবজেক্ট দিয়ে ওই 4টা ফাংশনকেই দেখা যাবে। অ্যাডিশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন সবাইকেই পাওয়া যাচ্ছে। বাট এবার আমি ইনক্যাপসুলেট করব আমার ফাংশনগুলোকে আরেকটু সিকিউর করার চেষ্টা করছি। আমি অ্যাড আর সাবকে মডিফায়ার বসিয়ে দিচ্ছি পাবলিক, এখানে আমি মডিফায়ার বসাচ্ছি প্রটেক্টেড, আর ডিভের বেলায় আমি মডিফায়ার বসাচ্ছি প্রাইভেট। তাহলে 4 জনের সামনে মডিফায়ার বসিয়ে দিয়েছি। প্রথম 2 জনকে বলছি কি পাবলিক, পরের জনকে আমি বলছি কি প্রটেক্টেড, তারপরের জনকে আমি বলছি প্রাইভেট। এবার চেক করেন, আমি যদি এবার ভিউতে যাই, এবার কাকে পাচ্ছি? অ্যাড আর সাবকে পাচ্ছি, আমি কিন্তু মাল্টিপ্লিকেশন আর ডিভিশনকে পাচ্ছি না। তার মানে আমি অবজেক্টের মাধ্যমে, আমি ভিউ থেকে যদি কোনো অবজেক্ট তৈরি করি, কোনো একটা ফাইল থেকে যখন কোনো একটা ক্লাসের অবজেক্ট তৈরি করা হয়, ওই অবজেক্টের মাধ্যমে শুধু অ্যাক্সেস পাবো কার? পাবলিকের। আমি একজন গেস্ট, আমি কারো একজনের আমার আত্মীয় বাসায় গিয়ে শুধু তার পাবলিক প্রপার্টিরই অ্যাক্সেস পাবো, তাই না? আমার যে প্রপার্টি, আমি বলছি আমার 3 ধরনের প্রপার্টি আছে, একটা হচ্ছে পাবলিক, একটা প্রাইভেট, আর একটা কি প্রটেক্টেড। এক্সাম্পল হিসেবে আমার প্রপার্টিগুলোর নাম দিচ্ছি, যে লাইক আমার একটা থিম পার্ক আছে, রাইট? আমার একটা প্রাইভেট কার আছে, আমার মধ্যে নিজস্ব কার আছে, আর আমার মোবাইল বা ওয়ালেট আছে। এর মধ্যে কোনটা কোন ধরনের প্রপার্টি? আমার যে পার্কটা সেটা হচ্ছে পাবলিক প্রপার্টি, যার পারমিশন নিয়ে লাইক টিকিট কেটে যে কেউ সেখানে ঢুকতে পারে। কার, এটার অ্যাক্সেস পাবে আমি এবং আমার ফ্যামিলি মেম্বার, অন্যরা চাইলেও এখানে অ্যাক্সেস পাবে না। মোবাইল বা ওয়ালেট, এটা শুধু আমার, এর অ্যাক্সেস শুধুই কার? নিজের, আমার, এটার অ্যাক্সেস ফ্যামিলি মেম্বাররাও পাবে না। বিষয়টা বোঝা যাচ্ছে? যে কোনো প্রপার্টি একেবারেই আমার, কোনো প্রপার্টি ফ্যামিলি মেম্বাররাও সেটাকে ওন করছে বা বলতে পারছে আমার বা আমাদের, আর কোনো একটা প্রপার্টি আমার পারমিশন বা আমার ওই প্রপার্টি পারমিশন নিয়ে যে কেউ সেটাকে ইউজ করতে বা অ্যাক্সেস করতে পারছে। সো আমি এক্সাম্পল হিসেবে যদি বলি যে আমার 7 নম্বর বাস আছে, তো সেখানে টিকিট কেটে যে কেউ উঠতে পারে না? পারে। বাট আমার একটা প্রাইভেট কার আছে, যে কেউ টিকিট কেটে উঠতে পারবে? আমার মোবাইল যে কেউ ইউজ করতে পারবে? পারবে না। সো মোবাইলটা কি? প্রাইভেট, কারটা কি? প্রটেক্টেড, আর বাসটা কি? পাবলিক। মনে থাকবে সবার? তাহলে এবার আসি, পাবলিক কি? সবাই পাচ্ছে, শুধু পারমিশন লাগবে। এই যে পাবলিক, আমি যে ক্লাসের অবজেক্ট তৈরি করেছি, পাবলিক হলেই আমি সেই ফাংশনের অ্যাক্সেস পেয়ে যাব। বাট প্রটেক্টেড বা প্রাইভেটের অ্যাক্সেস কিন্তু আমি পাবো না। আমি প্রটেক্টেড বা প্রাইভেটের অ্যাক্সেস ঠিক তখনই পাবো আমি যখন ক্লাসের মধ্যে থাকবো। আমি যখন ক্লাসে আছি, পুরো জিনিসটা কি আমার না? আমি যখন আমার ক্লাসে আছি, মানে আমি আমার মধ্যে থেকে কি সবকিছু আমি অন করছি না? ঠিক তেমন আমি যখন আমার ক্লাসে আছি, দেখেন আমি যখন আমার ক্লাসের মধ্যে আছি, আমি যে কোনো ফাংশনের মধ্যে থেকে যে কোনো ফাংশনের অ্যাক্সেস নিতে চাইতে পারি। আমি যদি বলি দিস হচ্ছে অন ক্লাস অবজেক্ট, ওখানে যেরকম অভিজে তৈরি করে নিতে হয়েছে, এখানে দিস তৈরি করে নেওয়ার দরকার নেই, অটোমেটিক ক্রিয়েট হয়ে থাকে। তাহলে দিসটা কি? অবজেক্ট। দিসটাকে কি বলা হচ্ছে? ওন ক্লাস অবজেক্ট, নিজস্ব ক্লাস অবজেক্ট। এই অবজেক্টের মাধ্যমে আমি সবার অ্যাক্সেস পাবো। আমি ক্লাসের ওনার, আমি কি সব কিছুর অ্যাক্সেস পাবো না? ক্লাসের মধ্যে থাকলে ওই ক্লাসের সব কিছুর অ্যাক্সেস কার? আমার, ওনারের। সব এটা পাবলিক হোক, প্রটেক্টেড হোক, প্রাইভেট হোক, কোনো ম্যাটার না, আমি যে কোনো অ্যাক্সেস পেতে পারি। আমি এখন আছি কার মধ্যে? ক্লাসের মধ্যে। তার মানে আমি চাইলে একটা ফাংশন থেকে আরেকটা ফাংশন কল করতে পারি। ঠিক এমন আমি এক্সাম্পল হিসেবে বলেছিলাম, মনে করেন যে এটা আমি বানিয়ে রেখেছি, বাট এটা একটা ফাংশন দিয়ে, এটা আরেকটা ফাংশন দিয়ে, এটা আরেকটা ফাংশন দিয়ে, এটা আরেকটা ফাংশন দিয়ে। সো পুরোটা বানানোর জন্য আমি 4টা ফাংশন তৈরি করে রেখেছি, লাইক ফাংশন 1, ফাংশন 2, ফাংশন 3, ফাংশন 4, আর ফাংশন 5 কে এর মধ্যে 1 2 3 4 কল করে দিয়েছি। ফাইনালি 5 কি আউটপুট দেবে? টোটালটা। সেটা বোঝা যাচ্ছে? সো এটাকে যদি আমি পাবলিক রাখি আর এগুলোকে যদি আমি প্রটেক্টেড
বা প্রাইভেট রাখি, সমস্যা আছে আমার? নাই। সো আমি পাবলিকটার অ্যাক্সেস দিয়ে দিলাম, সে শুধু অ্যাক্সেস পাচ্ছে কার? পুরো আউটপুটের, সে কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো অংশের অ্যাক্সেস পাচ্ছে না। বিষয়টা বোঝা যাচ্ছে? সো আমি এই ফাংশনটা বানানোর জন্য এই ফাংশনগুলোর হেল্প নিতে চাইতে পারি। সো এই ফাংশনগুলো কি হবে? প্রোটেক্টেড অথবা প্রাইভেট। আর যেটা টোটাল আউটপুট বা ফাইনাল আউটপুট সেটা হবে কি? তো কোন ফাংশনগুলো পাবলিক হবে আর কোন ফাংশনগুলো প্রোটেক্টেড প্রাইভেট হবে বোঝা যাচ্ছে? যেগুলো হচ্ছে আমার কাজের জিস্ট অংশ, যেটা চেঞ্জ হয়ে গেলে আমার অনেক জায়গায় হ্যাম্পার হতে পারে, সেগুলোকে আমরা কি করে রাখবো? প্রোটেক্টেড অথবা প্রাইভেট করে রাখবো। আর যেটা টোটাল আউটপুট সেটা হচ্ছে আমার পাবলিক, আমি ইউজ করবো অথবা অন্য কেউ এই প্রজেক্টের আছে সে ইউজ করবে। সেটা বোঝা যাচ্ছে না? গুড। এবার প্রোটেক্টেড আর প্রাইভেটের মধ্যে পার্থক্য কোথায় সেটা দেখব। প্রোটেক্টেড কি? ফ্যামিলি মেম্বাররা, আর প্রাইভেট হচ্ছে নিজের। প্রোটেক্টেড কার? প্রোটেক্টেড প্রপার্টি পাবে ফ্যামিলি মেম্বাররা, আর প্রাইভেট হচ্ছে একেবারেই নিজের। লাইক আমার এমন কিছু প্রপার্টি আছে যেগুলো আমার ফ্যামিলি মেম্বাররা ওন করে, বাট আমার এমনও কিছু প্রপার্টি আছে যেগুলোর কিন্তু কোনো ওনার বলতে শুধু আমি এটার সত্ত্ব অন্য কাউকে দিয়ে যেতে পারি না? মনে করেন যে নর্মালি যেটা হয়ে থাকে যে রিয়েল লাইফে মনে করেন আমি যদি বলি আমার কিছু ব্যাংক ব্যালেন্স আছে, আমার জায়গা জমি আছে ফর এক্সাম্পল, আর আমার কাছে গচ্ছিত কিছু টাকা আছে, রাইট? আমার গচ্ছিত কিছু টাকা আছে। সো আমার যদি কোনো কিছু হয়ে যায়, ব্যাংক ব্যালেন্স এবং জমি জমার সম্পত্তি কে পাবে? আমার ওয়াইফ এবং আমার বাচ্চা কাচ্চারা উত্তরাধিকার সূত্রে পাবে। বাট যে টাকাটা গচ্ছিত আছে, আমি ব্যাংকেও রাখি নাই, আবার কোথাও ইনভেস্টও করি নাই, সেটা আমার কাছে গোছানো আছে, এটা কিন্তু ওনারশিপ কেউ রাখছে না। বিষয়টা বোঝা যাচ্ছে? এর ওনার কিন্তু কেউ না। এটাকে যে কাউকে আমি দিয়ে যেতে পারি, তাই কি না? যে কাউকে এটা দিয়ে যেতে পারি না? আমি যে কাউকে কিন্তু চাইলে দিয়ে যেতে পারি। সো ওই যেটা একদম গচ্ছিত আছে সেটা হচ্ছে আমার প্রাইভেট, আর যেগুলো হচ্ছে আমি ব্যাংকে রেখেছি বা কিনে রেখেছি সেগুলো সব কি ধরনের প্রপার্টি? প্রোটেক্টেড, যেটা আমার ফ্যামিলি মেম্বাররা ইউজ করতো। নর্মালি প্রোগ্রামিংয়ের ভাষায় এখানে যেটা বলা হয় যে চাইল্ড তার ওনার। প্রোটেক্টেড প্রপার্টির ওনারকে চাইল্ড, মানে চাইল্ডরা প্রোটেক্টেড প্রপার্টিগুলো পাবে, প্রাইভেট পাবে না। কি পাবে? প্রোটেক্টেড প্রপার্টি পাবে। সো আমি যদি ডেমোকে বলি চাইল্ড, আর আরেকটা প্যারেন্ট ক্লাস তৈরি করবো, একটু খেয়াল করেন, আমি একটা প্যারেন্ট ক্লাস তৈরি করছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কোথায় বলেন? মেথড। ওই মেথডগুলোর মধ্যে আপনি ইউজ করতে পারবেন না, অন্য কোথাও পারবেন না। ওই ক্লাসের ভেতরে মেথডগুলোর মধ্যে আপনি সেটাকে ইউজ করতে পারবেন। আচ্ছা, সো আমি আরো একটা ক্লাস বানাচ্ছি ম্যাথ নামে।
তো ম্যাথ ফাংশন করেছি, তার রিমাইন্ডার, স্কোয়ার রুট এবং পাও নামে তিনটা ফাংশন দিয়েছে এবং পাবলিক, প্রোটেক্টেড এবং প্রাইভেট করেছে। এখন আমি বলছি ডেমো এক্সটেন্ডস ম্যাথ, এভাবে লেখাকে বলা হয় ডেমো চাইল্ড ম্যাথ প্যারেন্ট। ডেমো চাইল্ড ম্যাথ প্যারেন্ট, আবারও বলছি এভাবে লেখাকে বলা হচ্ছে ডেমো চাইল্ড ম্যাথ আমার প্যারেন্ট। প্যারেন্ট পরে লেফটে থাকবে কি চাইল্ড আর রাইটে থাকবে প্যারেন্ট। আচ্ছা, এখন চাইল্ডে কি করে? প্যারেন্টের পাবলিক এবং প্রোটেক্টেড প্রপার্টি পাবে, প্রাইভেটটা কি পাবে না? পাবে। চাইল্ড প্যারেন্টের পাবলিক আর প্রোটেক্টেডকে পাবে, বাট প্রাইভেটকে পাবে না। আর যারা চাইল্ড না, নর্মাল কেউ, সে শুধু কি পাবে? সে শুধু পাবে পাবলিক। দেখেন, আমি কার অবজেক্ট তৈরি করেছি? চাইল্ডের। আমি অবজেক্ট তৈরি করেছি কার? চাইল্ডের। চাইল্ড বলতে ডেমোর। ডেমোর অবজেক্ট তৈরি করেছি, ডেমোর অ্যাড এবং সাবকে পাচ্ছি, দুইটাই কি পাবলিক ছিল। আর রিমাইন্ডার কার? ম্যাথের পাবলিক না? তার মানে প্যারেন্টের পাবলিককেও আমি পেয়ে যাচ্ছি। তার মানে অবজেক্টের মাধ্যমে আমি চাইল্ড এবং প্যারেন্টের পাবলিককে পাচ্ছি। বাট আমি যদি এখন ডেমোতে যাই এবং ডেমোতে গিয়ে ওন ক্লাস অবজেক্ট দেই, এই ক্লাসের তো সব কিছুকে পাবোই, এই ক্লাসের সবাইকে পাচ্ছি না। আবার ম্যাথ ক্লাসের কাকে পাচ্ছি? রিমাইন্ডারকে পাচ্ছি এবং স্কোয়ার রুটকে পাচ্ছি। স্কোয়ার রুট কি প্রোটেক্টেড না? স্কোয়ার রুট কি প্রোটেক্টেড না? তাহলে পার্থক্য বোঝা যাচ্ছে, চাইল্ড প্যারেন্টের পাবলিকও পাচ্ছে, প্রোটেক্টেডও পাচ্ছে, বাট কি পাচ্ছে না? প্রাইভেটকে পাচ্ছে না। ধরুন প্রাইভেট অলওয়েজ কি সিকিউর, প্রাইভেটকে কেউই অ্যাক্সেস করতে পারবে না ওই ক্লাস ছাড়া। ঠিক আছে, আমি এই ক্লাসের মধ্যে ছাড়া অন্য কোনোভাবে প্রাইভেটকে অ্যাক্সেস করতে পারবো না। বাট প্রোটেক্টেড নামে যদি কোনো ফাংশন রাখি, ওই প্রোটেক্টেড ফাংশনটা আমার পাবলিক, আমার প্যারেন্ট, আমার চাইল্ড ইউজ করতে পারবে। তার মানে আমি যদি এই ফাংশনগুলোকে প্রোটেক্টেড করি, এই ফাংশনগুলোকে প্রোটেক্টেড করি, শুধু আমার চাইল্ডরা এটাকে ইউজ করতে পারবো, আমি ইউজ করতে পারবো, অন্য কেউ পারবে না। যদি পাবলিক করি, সবাই সেটা পেয়ে যাবে। এই কারণে আমি চাইল্ড এটাকে প্রোটেক্টেড করব অথবা কি প্রাইভেট করব। যদি আমার চাইল্ড থাকে রিউজেবল করার জন্য আমি যদি রাখি, তাহলে প্রোটেক্টেড, আদারওয়াইজ কি অলওয়েজ প্রাইভেট। ক্লিয়ার? সো এই যে কনসেপ্টটা, এটাকে বলা হচ্ছে কি ইনক্যাপসুলেশন। রিভার্স টেকনিক কখনোই হয় না। প্যারেন্ট চাইল্ডের কোনো সম্পদের উত্তরাধিকার হতে পারে না। দক্ষিণাধিকার বলতে কোনো কিছু নেই। আমি যদি আমার প্যারেন্টকে কোনো কিছু না দেই, প্যারেন্ট আইনানুগভাবে কোনো কিছুই পাবে না। সেটা আমার জানা নেই, ঠিক আছে, ইসলামিক আইনে আছে কিনা আমার জানা নেই। প্রাইভেট একেবারে সিকিউর, মানে এই ফাংশনটা আমি ইউজ করব, এই ক্লাসে এই ফাংশনটি ইউজ করব, তখন প্রাইভেট। অন্য কেউ এটার অ্যাক্সেস পাবে না, চাইল্ডরাও পাবে না, পাবলিক প্রসেসও পাবে না, তখন ওইটা প্রাইভেট হয়ে যাবে। দিস হচ্ছে ওন ক্লাস অবজেক্ট, ঠিক আছে। এই যে দিসটা আমি দিসের ইউজ করতে পারি, একটু খেয়াল করেন, আমি দিসকে দিয়ে আমি স্কোয়ার রুটকে কল করে দিয়েছি, আর এরপর এখানে ইকো দিয়ে দিয়েছি, বিআর দিয়ে দিয়েছি। সো এবার যদি আমি অ্যাডকে কল করি ভিউ থেকে, খেয়াল করবেন $obj অ্যাড, আউটপুট প্রথমে দেখাবে এই স্কোয়ার রুটে যা আছে, প্রথমে দেখাবে ইন প্যারেন্ট স্কোয়ার রুট ফাংশন, তারপরে দেখাবে ইন অ্যাড ফাংশন।
ম্যাথ নট ফাউন্ড, ক্লাস ম্যাথ নট ফাউন্ড, হ্যাঁ ক্লাস ম্যাথটা এখানে লিঙ্ক করে দিতে হবে ডেমোর উপরে রিকোয়ার ম্যাথ। দেখেন ইন প্যারেন্ট স্কোয়ার রুট ফাংশন, প্রথমে কাকে পেয়েছে, ওই ডিসের ফাংশনটাকে পেয়েছে, তারপরে নিজের ফাংশন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ আসতে। আচ্ছা, সো কারো কোনো কোশ্চিন আছে? পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, হ্যাঁ অবজেক্ট, ক্লাস, বুঝে গেছেন? হ্যাঁ বল। ওকে ঠিক আছে, তাহলে পড়াশোনা করেন, কোশ্চিন অনেকগুলো কোশ্চিন লিখে নিয়ে আসেন, আমরা আলোচনা করব, দেখবেন অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চিন করলেই ক্লিয়ার হবে, আদারওয়াইজ কিন্তু ক্লিয়ার হবে না। ওকে, হুম।